আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আমি একটু সময় নিব, হ্যাঁ, 1 মিনিট থেকে 1.5 মিনিট সবাই একটু জয়েন করুক, আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? আমরা কি পড়তেছিলাম মনে আছে? আমরা পড়ছিলাম শতকরা। আজকে হচ্ছে শতকরার 3 নাম্বার ক্লাস। শতকরার উপর এর আগে আমরা 2টা ক্লাস নিয়েছি, গুরুত্বপূর্ণ 2টা টাইপের উপর। আজকে আমরা আরো 2টা টাইপ সমাধান করব এবং আগামীকাল আমাদের শতকরার উপর 4 নাম্বার ক্লাস হবে। তারপরে শতকরা টপিকটা কি আগামীকালকের ক্লাসে শেষ করে দিব। ঠিক আছে? তবে শতকরার উপর আজকে 3 নাম্বার ক্লাস, আগামীকাল 4 নাম্বার ক্লাস হবে। তারপর আমাদের শতকরা ক্লোজড হবে। শতকরা ক্লোজড হওয়ার পরে আমরা নতুন আর একটা চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা দেখছি সময় নেব। আর আমাকে একটু 30 সেকেন্ড সময় দেন, 30 সেকেন্ড সময় দেন, আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আচ্ছা, রবি আপু বলছেন শ্বশুর বাড়ি এসেছি তাও ক্লাস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। একটু সময় নেব, 30 সেকেন্ড সময় নেই, সবাই জয়েন করুক, জাস্ট জয়েন করার জন্য অপেক্ষা। ঠিক আছে? একটু সময় দিবেন প্লিজ, কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরবেন, আমরা ক্লাস নেব। ওয়ালাইকুম আসসালাম। পেইড ব্যাচের কোর্স শেষ করতে কত সময় লাগে? আচ্ছা, পেইড ব্যাচের টোটাল ক্লাস হচ্ছে 150 প্লাস। হ্যাঁ, 150 প্লাস ক্লাস। পেইড ব্যাচের ক্লাস সংখ্যা 150 প্লাস। হ্যাঁ, আমি হচ্ছে প্রতি মাসে এভারেজে 22 থেকে 24টা ক্লাস নেই। এভারেজ 22 থেকে 24টা ক্লাস নেই, মানে 20 প্লাস ক্লাস হয়। পেইড ব্যাচে মাসে 20 প্লাস ক্লাস হয়, সপ্তাহে 6 দিন ক্লাস হয়। তার মধ্যে যদি মাঝে মাঝে মিসটিস হয়, 2-1 দিন হতে পারে, 20 প্লাস ক্লাস হয়। সপ্তাহে 20 প্লাস ক্লাস, মানে সপ্তাহে 20 প্লাস না, সপ্তাহে 5 প্লাস ক্লাস, 5টা বা 6টা। আর মাসে হয় 20 প্লাস, 22 বা 24টা। ঠিক আছে? আর টোটাল ক্লাসের সংখ্যা হচ্ছে 150। তাহলে হিসাব করে দেখেন, মোটামুটি 7 মাসের মতো সময় লাগবে। 7 মাস, অ্যারাউন্ড 7 মাস। তবে আমার কোর্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লিট সলিউশন পাবেন। মানে একটা চ্যাপ্টার শুরু করলাম, ওই চ্যাপ্টারের যে যত ধরনের প্রশ্ন আসতে পারে বা যত ধরনের প্রশ্ন বিগত সালে এ পর্যন্ত আসছে এবং সামনে আসতে পারে, আমি সকল টাইপ আলোচনা করি। হ্যাঁ, আমি শুধু একটা এক্সাম্পল দিই যে শতকরার উপরই আমি 12টা ক্লাস নিছি। 12টা ক্লাস নিছি শতকরার উপর পেইড ব্যাচে, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কিন্তু 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট প্লাস। ক্লাসে কোনো ফাও কথা বলি না যে 1 ঘন্টা 40 মিনিট লাগছে মনে হয় গল্প করে, একটাও গল্প নাই ভাই, শুধু অঙ্কই করাই। ঠিক আছে? তো আপনারা চাইলে জয়েন করতে পারেন যদি কারো মানে আগ্রহ থাকে, সমস্যা নাই। আমরা শতকরা 3 নাম্বার ক্লাস করব। আচ্ছা, আমি আশা করছি সবাই যারা যারা যুক্ত হন সবাই যুক্ত হয়ে গেছেন। আচ্ছা, আমি মানে ঠান্ডা সারছে না, প্রচুর ঠান্ডা, এখনো অসুস্থ, তারপরেও ক্লাস তো নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে? ওকে, কারো কিছু জানার থাকলে বলবেন, কোনো সমস্যা নাই, আমি ক্লাস শুরু করে দিই, এর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি আপনাদেরকে বলছিলাম একটা কনসেপ্ট বলছিলাম, সেই কনসেপ্টের নাম ছিল হচ্ছে 100% কনসেপ্ট। কি বলেন তো? 100% কনসেপ্ট। এই 100% কনসেপ্ট ব্যবহার করে আমরা কি বলছিলাম, আচ্ছা, এই 100% কনসেপ্ট ব্যবহার করে আমরা অনেক গাণিতিক সমস্যা সমাধান করছিলাম। 100% কনসেপ্ট বলতে কি বোঝায়? কোন একটা জিনিস বা কোন একটা সংখ্যাকে কত পার্সেন্ট বলে? 100% বোঝায়। এই কনসেপ্ট ব্যবহার করে আজকে দেখেন, আজকে 2টা নিয়মের অঙ্ক করাবো, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। এবং এই 2 টাইপ একদম একটা নিয়মে, একটা নির্দিষ্ট নিয়মে কত অঙ্ক সলভ করা যায়, শুধু এইটুকু বুঝবেন। একটা নির্দিষ্ট নিয়মে কত অঙ্ক সলভ করা যায়, জাস্ট একটু লাইনে থাকবেন প্লিজ। পেইড কোর্সের ফি হচ্ছে 1000 টাকা, লাইফ টাইম সার্ভিস। একবার ভর্তি হলে চাকরি যতদিন না পাবেন। আবার বলছি, আমার পেইড কোর্সের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। হ্যাঁ, পেইড কোর্সের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। লাইফ টাইম কোর্স কেন? একবার ভর্তি হলে আপনি যতদিন সরকারি চাকরির পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত সার্ভিস পাবেন, এর জন্য অতিরিক্ত কোনো ফি লাগবে না। এবং ভর্তি ফি জাস্ট কত? 1000 টাকা। এই 1000 টাকায় আপনি ভর্তি হলে যতদিন পর্যন্ত সরকারি চাকরি পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত আপনাকে আমি সার্ভিস দিব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পড়ার। এগুলো তো সহজ অঙ্ক, এটা তো পারা উচিত আপনার, এটা তো পারা উচিত। আচ্ছা, করে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, শুরু করি, আমরা শুরু করি। দেখেন, এই যে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। সবাই একটু তাকাবেন প্লিজ। এর আগে কিন্তু আমরা 62টা অঙ্ক, এদিকে তাকান, আগের যে 2টা ক্লাস হয়েছে সেখানে আমরা 62টা অঙ্ক সলভ করে ফেলছি। আজকে 63 নাম্বার অঙ্ক থেকে শুরু হয়েছে। যারা, আমি আবার বলছি, আমাদের একটা এই 18তম শিক্ষক নিবন্ধন
মানে যে ফ্রি কোর্স, এর একটা গ্রুপ আছে, সেই গ্রুপে সব ক্লাস বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক সব ক্লাস সিরিয়ালি সাজানো আছে। যারা এখনো গ্রুপে জয়েন করেন নাই, আমি গ্রুপের লিঙ্কটা এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপটাতে জয়েন করে ফেলেন প্লিজ। ওই গ্রুপে থাকলে পরে আপনি কি ক্লাসগুলো কি সিরিয়ালি পাবেন, এর জন্য আপনাকে হ্যারাসমেন্টের শিকার হতে হবে না, খুঁজে বেড়াতে হবে না। আমি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি কমেন্টে, আপনারা সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, একটু সময় দেন। আচ্ছা, এই যে কমেন্টে আমি লিঙ্কটা দিচ্ছি, দেখেন লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে পিন করে দিছি। হ্যাঁ, পিন করে দিছি, আপনারা এখন এটা একদম শুরুতেই পাবেন। সবাই যুক্ত হয়ে যান গ্রুপে, তাহলে ক্লাসগুলো সিরিয়ালি খুঁজে পেতে আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, ওকে, দেখেন 63 নাম্বার অঙ্ক। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, আগে কনসেপ্ট বুঝবেন। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে। আচ্ছা, যারা পাশ করতে পারেনি তাদের 15 জন বিদেশ চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? অঙ্কে চাইছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, 60% পরীক্ষার্থী পাশ করছে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। তাহলে আমরা ধরে নিলাম, একটু তাকান, আমরা ধরে নিলাম যে টোটাল পরীক্ষার্থী 100%, টোটাল পরীক্ষার্থী 100%, পাস ফেল বুঝি না, তার মধ্যে 60% পাস। এদিকে তাকান, তাহলে পাস কত পার্সেন্ট? পাস ইজ ইকুয়াল টু 60%। আচ্ছা, পাস যদি 60% হয় তাহলে ফেল কত পার্সেন্ট? ফেল হচ্ছে 40%। ফেল হচ্ছে 40%, পাস 60% মানে ফেল 40%, তাহলে ফেইল কত? ফেইল ইজ ইকুয়াল টু 40%। কিভাবে? এই 100% থেকে 60% বাদ দেন। এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন, এই জায়গাতে একটু টুইস্ট আছে। সেটা কি? দেখেন, যারা পাস করতে পারেনি, দেখেন যারা পাস করতে পারেনি। আচ্ছা, যারা পাস করতে পারেনি মানে কি? তারা ফেল করছে। যারা পাস করতে পারেনি তারাই তো ফেল, মানে সরাসরি অঙ্কে বলছে না যে যারা ফেল করছে। ফেল কথাটা শুনতে খারাপ লেখায়, এই জন্য বলছে যারা পাস করতে পারেনি। আরে ভাইয়া, যারা পাস করতে পারেনি মানে যারা ফেল করছে। কথা কি বুঝছেন? যারা ফেল করছে তাদেরকেই বলা হচ্ছে যারা পাস করতে পারেনি। ঘুরাই বলতেছে, এদিকে তাকান। যারা পাস করতে পারেনি তাদের 15 জন বিদেশ গেছে। এই যে 15 জন বিদেশ গেছে এবং 45 জন ব্যবসা শুরু করছে। তার মানে হলো এই যে 15 জন বিদেশ গেছে ওরা পাস করতে পারেনি, আবার এই যে 45 জন ব্যবসা শুরু করছে ওরাও পাস করতে পারেনি। তার মানে এই 15 জন আর এই 45 জন ওরা হচ্ছে ফেল করা স্টুডেন্ট, সরাসরি বলছে না। তার মানে ফেল, তাহলে ফেইল কতজন? একটু তাকাবেন প্লিজ। তাহলে ফেইল কতজন বলেন তো? এই 15 জন আর হচ্ছে ওই 45 জন, তার মানে ফেইল হচ্ছে মোট 60 জন। মোট 60 জন ফেইল, এটা বুঝছেন কিনা বলেন তো? মোট 60 জন ফেইল, মানে যারা পাস করতে পারেনি, মানে যারা পাস করতে পারেনি ওরাই তো ফেল করছে। তার মানে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা, তার মানে যারা পাস করেনি, যারা পরীক্ষায় পাস করেনি এদের মধ্যে 15 জন বিদেশ চলে গেছে আর 45 জন ব্যবসা শুরু করছে পড়ালেখা বাদ দিয়ে। তাহলে ওই যে যারা বিদেশ চলে গেছে আর ব্যবসা শুরু করছে ওরা হলো ফেল করা স্টুডেন্ট, সরাসরি অঙ্কে বলছে না যে যারা ফেল করছে। তাইলে ফেল করছে কতজন? এই 15 জন আর এই 45 জন, মোট 60 জন ফেল করছে। ক্লিয়ার? একটু ক্লিয়ার কিনা? এবং পার্সেন্টেজে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 40%। তার মানে ফেল করা শিক্ষার্থীর অ্যাকচুয়াল সংখ্যা 60 জন আর পার্সেন্টেজে 40%। তাহলে এই 40% কি ফেল না? ফেল। আবার এই 60 জন কি ফেল না? তার মানে এই 40% এই 60 জনকে রিপ্রেজেন্ট করছে, মানে এই 40% এই 60 জনকে রিপ্রেজেন্ট করছে। অঙ্কে বলছে পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল। আচ্ছা, পরীক্ষায় অংশগ্রহণ করছে সবাই, তো পাস ফেল সবাই অংশগ্রহণ করছে। পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিল মানে কি বের করতে বলছে জানেন? 100% শিক্ষার্থী কতজন, পরীক্ষায় যতজন অংশগ্রহণ করছে সবাই, মোট শিক্ষার্থী কতজন। মোট শিক্ষার্থী মানে কত? 100%। কথা কি বুঝছেন? তাহলে আমরা লিখবো 40% ইজ ইকুয়াল টু 60 জন। তাহলে 40% ইজ ইকুয়াল টু 60 জন, অর্থাৎ 1% ইজ ইকুয়াল টু 60/40 জন। অতএব মোট শিক্ষার্থী মানে 100%। মোট শিক্ষার্থী মানে কত? 100% ইজ ইকুয়াল টু 60/40 ইন্টু হচ্ছে
100, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে এটা যাবে 25 বার, 4 দিয়ে এটা কতবার 25 বার, তাহলে এলো 6 গুণ 25, 6 গুণ 25, 6 25 150, 6 25 কত 150, তার মানে 100% ইজ ইকুয়াল টু 150, আর 100% মানেই মোট শিক্ষার্থী। অঙ্কে এটাই বলছে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তার মানে মোট শিক্ষার্থী, তার মানে 100% এর মান হয়েছে 150, তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত 150, তাহলে এই অঙ্কের উত্তর কত, এই অঙ্কের উত্তর হচ্ছে 150 জন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখানে দেখেন 6 দিয়ে যদি 25 এর নামটা না পারেন তাহলে গুণ করবেন আগে, 6 দিয়ে 5 কে গুণ করলে 5 6 30 এর শূন্য হাতে 3, তারপর হচ্ছে 6 দুগুণী 12, 12 আর হাতে 3 কত 15, এই যে বসাই দিলাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, ওকে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখেন, এই 100% কনসেপ্ট দিয়ে আমরা কত অঙ্ক সলভ করব আজকে দেখেন। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে, সবাই একটু তাকাবেন প্লিজ। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে, 30% হলো পাস, ওকে ফাইন। যারা পাস করতে পারেনি, দেখছেন যারা পাস করতে পারেনি, যারা পাস করতে পারেনি মানে যারা ফেল করছে, মানে ফেল কথাটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, বুঝতে পারছেন? ফেল কথাটা একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য বলছে না যে যারা ফেল করছে, এই জন্য বলছে যারা পাস করতে পারেনি, একই কথা ঘুরাই বলতেছে, ওকে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? আচ্ছা একটু তাকাবেন প্লিজ, তাহলে আমরা ধরে নিব 100% পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এর মধ্যে পাস করছে কত পার্সেন্ট, পাস হলো 30%, তাহলে পাস ইজ ইকুয়াল টু 30%। তাহলে আমাকে বলেন পাস যদি 30% হয় তাহলে ফেল কত পার্সেন্ট? 100% থেকে 30% বাদ দেন, তার মানে ফেল হচ্ছে 70%, তার মানে ফেল কত, ফেল ইজ ইকুয়াল টু 70%। ক্লিয়ার বিষয়টা? ফেল কত 70%, ওকে। আচ্ছা এবার দেখেন, যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে। এই কোর্সের নাম কি? এই কোর্সের নাম হলো কম্পিউটার বিজ্ঞান কোর্স। আচ্ছা যারা পাস করতে পারে না তারা কি করে? তাদের মধ্যে কেউ কেউ কিন্তু আবার ট্রাই করে। দেখেন মনে করেন আপনি ইংরেজিতে ফেল করছেন, আপনি কিন্তু আবার ইংরেজিতে পাস করার চেষ্টা করতেছেন, পরের বার আবার পরীক্ষা দিবেন। তার মানে যারা পাস করতে পারে না তারা কিন্তু আবার কেউ আবার ট্রাই করে, আর কেউ পড়ালেখা বাদ দিয়ে দেয়, তাই না? ঘটনা তো তাই। আচ্ছা তাহলে যারা পাস করতে পারেনি এদের মধ্যে 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করছে, মানে ওই 12 জন আবার ট্রাই করতেছে, এবং 30 জন উক্ত কোর্সে আর অংশগ্রহণ করেনি, মানে এই 30 জন বলছে যে ভাই আমার কম্পিউটার বিজ্ঞানের সার্টিফিকেটের দরকার নাই, আমি পাস করতে চাই না, ওর কাছে কঠিন লাগছে। তার মানে যারা পাস করতে পারেনি তাদের মধ্যে 12 জন আবার ট্রাই করতেছে, আর 30 জন পড়ালেখা বাদ দিয়ে চলে গেছে। তার মানে এই 12 জন আর 30 জন এরাই হলো ফেল করা শিক্ষার্থী। তাহলে এই 12 জন প্লাস হচ্ছে 30 জন ইজ ইকুয়াল টু কত, 42 জন। এই 42 জন হলো ফেল করা শিক্ষার্থী, এই ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত, 42 জন, আর পার্সেন্টেজে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 70%। তার মানে এই 70% এই 42 জনকে বোঝাচ্ছে, তাহলে 70% ইজ ইকুয়াল টু 42 জন, আর মোট কতজন অংশগ্রহণ করেছিল মানে 100% ইজ ইকুয়াল টু কত। ক্লিয়ার? তাহলে আমরা লিখবো 70% ইজ ইকুয়াল টু 42 জন, অতএব 1% ইজ ইকুয়াল টু 42/70, আর মোট শিক্ষার্থী মানে হলো 100%, 100% ইজ ইকুয়াল টু 42 ডিভাইডেড বাই 70 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 7 দিয়ে 42 6 বার যাবে, 6 আর 10 গুণ করলে 6 10 60, তার মানে 100% ইজ ইকুয়াল টু 60 জন, আর 100% মানেই হচ্ছে মোট শিক্ষার্থী। তাহলে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কতজন? 60 জন। হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ যারা ভর্তি হতে চান তারা আমাকে এই পেজের যে মেসেঞ্জারে নক করবেন, মেসেঞ্জারে নক করলে হবে, অথবা যে আইডি দিয়ে আমি কমেন্ট করে রাখছি না, পিন করা একটা কমেন্ট আছে, ওই আইডিতে নক দিলে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, সবাই একটু তাকাবেন প্লিজ। দেখেন এই 100% কনসেপ্ট দিয়ে আমরা কত অঙ্ক করে ফেলাই। আচ্ছা একজন ফল বিক্রেতা 30% ফল বিক্রি করলো, 30% ফল বিক্রি করলো। শোনেন আমার এই সপ্তাহে আমি চেষ্টা করব, কারণ গত 2 সপ্তাহে আমি 2টা 4টা ক্লাস দিতে পারিনি, কারণ অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ। এই সপ্তাহে আমি চেষ্টা করবো আপনাদেরকে 3টা ক্লাস দেওয়ার, যেহেতু আগের গুলাতে মিস হয়েছে। হ্যাঁ এই সপ্তাহে আমি আপনাদেরকে 3টা ক্লাস দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। আচ্ছা একজন ফল বিক্রেতা 30% ফল বিক্রি করলো এবং তার নিকট 630টি আপেল আছে, সে মোট কতগুলো ফল কিনেছিল? আচ্ছা এখানে একটা কথায় যুক্ত হবে এবং তার নিকট আরো, এই আরো কথাটা এখানে উল্লেখ থাকবে, ঠিক আছে? তার নিকট আরো 630টি ফল আছে,
বা আরো কথাটা উল্লেখ না থাকলেও ধরে নিতে হবে যে এই 30% ফল বিক্রি করার পরে তার কাছে আরো 630টা ফল আছে। সে মোট কতগুলো ফল কিনেছিল দেখেন, সবাই একটু মনোযোগ দেন। তাহলে 30% ফল বিক্রি করছে, তার মানে সেল হয়ে গেছে কত? সেল হয়ে গেছে 30%। তাহলে সেল হয়নি কত? সেল হয়নি কত? আচ্ছা বিক্রি, এইভাবে লেখেন, বিক্রি ইজ ইকুয়াল টু 30%। তাহলে অবিকৃত আছে কত? অবিকৃত তাহলে 70%। মনে করেন যে টোটাল ফল কিনছে 100%, এই 100% ফলের মধ্যে 30% ফল বিক্রি হয়েছে, তাহলে বিক্রি হয়নি কত পার্সেন্ট? 100% থেকে 30% বাদ দিলে 70% ফল এখনো বিক্রি হয়নি। তার মানে তার নিকট এখনো যতগুলো বিক্রি হয়নি সেগুলো কার কাছে আছে? ওই ফল বিক্রেতার কাছে আছে। তার নিকট এখনো কতগুলো আছে? 70% ফল আছে। আর অঙ্কে বলছে যে তার নিকট 630টা ফল আরো আছে, মানে 30% বিক্রি করার পরে তার কাছে আরো 630টা ফল আছে। তার মানে তার কাছে এই যে 70% ফল আছে, এই 70% হলো এই 630টাকে বোঝাচ্ছে। তাহলে মোট কতগুলো আপেল কিনেছিল? মানে এখানে যে ফলটা সে কিনছে সেই ফলের নাম হলো আপেল। কথা কি বুঝতে পারছেন? তার মানে সে মোট কতগুলো আপেল কিনেছিল, মানে সে কতগুলো ফল কিনেছিল। তাহলে এই 70% ইজ ইকুয়াল টু 630, আর টোটাল ফল মানে 100% কত? কথা কি বুঝছেন? খালি কনসেপ্ট বুঝতে হবে। তাহলে লিখবেন 70% ইজ ইকুয়াল টু 630, 1% ইজ ইকুয়াল টু 630/70, আর মোট ফল মানে 100% ইজ ইকুয়াল টু 630 ডিভাইডেড বাই 70 ইন্টু 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, 7 দিয়ে 63 মধ্যে 7 9 63, এই 9 দিয়ে 100 কে গুণ করলে 9 আর 100 গুণ করলে 9 আর 100 900। তার মানে 100% ইজ ইকুয়াল টু 900। তার মানে সে মোট কিনছিল হচ্ছে 900টা ফল, আর ফল হচ্ছে সে আপেল কিনছে। বুঝতে পারছেন? হলো আপেল, সমস্যা কি? আচ্ছা এবার দেখেন হয়েছে এটা। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন কি বলছে, রফিক কেয়াকে। আচ্ছা এখানে রফিক একজন ব্যক্তি, রফিক কি করছে? রফিক কেয়া তার ছোট বোন বা বান্ধবী, যাই হোক, রফিক কেয়াকে তার টাকার মানে কার টাকার? এই রফিকের টাকার। মানে রফিক কেয়াকে তার টাকার, মানে রফিক কেয়াকে তার মানে রফিকের টাকার 30% দিয়ে দেখে যে তার নিকট মানে রফিকের নিকট, হ্যাঁ, তার নিকট আরো 350 টাকা আছে। সে কেয়াকে কত টাকা দিল? সবাই তাকাবেন প্লিজ। এখানে বলছে সে কেয়াকে কত টাকা দিল। আচ্ছা কেয়াকে, আচ্ছা রফিকের নিকট একটু তাকাবেন। রফিকের নিকট মনে করেন 100% টাকা আছে, সেখান থেকে সে কেয়াকে সে 30% টাকা দিছে। এই যে কেয়াকে সে 30% টাকা দিছে। 30% টাকা দেওয়ার পরে রফিকের কাছে আর কত পার্সেন্ট টাকা আছে? 70% টাকা এখনো তার কাছে আছে। তাহলে রফিকের কাছে আছে কত? আর রফিক কেতে কেয়া, রফিকের কাছে এখনো 70% টাকা দেওয়া আছে, সরি টাকা আছে। কেয়াকে 30% দিলে রফিকের কাছে 70% আছে। অঙ্কে বলছে যে রফিক কেয়াকে তার টাকা 30% দিয়ে দেখে যে তার নিকট মানে রফিকের নিকট আরো 350 টাকা আছে। তার মানে রফিকের নিকট অবশিষ্ট টাকা 350, আর পার্সেন্টেজে রফিকের নিকট অবশিষ্ট টাকা 70%। তার মানে এই 70% ওই 350 কে বোঝাচ্ছে। তার মানে 70% ইজ ইকুয়াল টু 350। তাহলে আমরা লিখবো 70% ইজ ইকুয়াল টু 350। অতএব 1% ইজ ইকুয়াল টু 350 ডিভাইডেড বাই 70। এইবার কিন্তু 100% বের করতে হবে না, কেন? কারণ অঙ্কে বলে না এই যে রফিকের নিকট মোট কত টাকা ছিল। অঙ্কে বলছে সে মানে রফিক কেয়াকে কত টাকা দিছে। তো রফিক কেয়াকে কত পার্সেন্ট টাকা দিছে? 30%। তাহলে সে কেয়াকে দিছে 30% টাকা, তার মানে আমার এই অঙ্কে 30% ভ্যালু বের করতে হবে, 100% বের করা লাগবে না। যদি অঙ্কে বলতো রফিকের নিকট মোট কত টাকা ছিল, তাহলে 100% বের করতাম। যেহেতু বলছে সে কেয়াকে কত টাকা দিছে, কেয়াকে দিছে 30%, তাই এই অঙ্কে 30% ভ্যালু বের করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে অতএব 30% ইজ ইকুয়াল টু 350 ইন্টু 30 ডিভাইডেড বাই 70। এই শূন্য শূন্য ক্যান্সেল, 5 7 দিয়ে 35 এর মধ্যে 5 সাথে 35, এই 5 আর 30 গুণ করলে 5 আর 30 গুণ করে 3 5 15 আর একটা শূন্য, তার মানে 30% ভ্যালু ইজ ইকুয়াল টু 150 টাকা। আর এই 30% ভ্যালু সে কেয়াকে দিছিল। অঙ্কে চাইছে সে কেয়াকে কত টাকা দিল, তার মানে 30% ভ্যালু বের করতে বলছে। সুতরাং 30% হচ্ছে 150 টাকা। আমাদের উত্তর হচ্ছে 150। অনেকে কি করবে জানেন? অনেকে এখানে 100% ভ্যালু বের করবে আর 100% আসবে 500 টাকা। এই যে অপশনে আছে মাইরে দিবে, ব্যাস শেষ, অঙ্ক শেষ। বুঝে শুনে উত্তর দিতে হবে, ঠিক আছে? নূর নিজাম ভাইয়া, সবগুলো একই টাইপ আপনার কাছে মনে হলো, অন্যদের কাছে মনে হচ্ছে না, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে তো হবে না, আমাকে আমার মতো করে ক্লাস নিতে দিতে হবে, হ্যাঁ? কারণ এখানে আমি আবার আগেই বলছি যে এখানে আমি প্রস্তুতি নেওয়াচ্ছি প্রাইমারি নিবন্ধনের প্রস্তুতি ফ্রি ক্লাসের মাধ্যমে।
ডিফারেন্ট টাইপ সব যদি মনে করেন যে আমি প্রত্যেক টাইপের একটা একটা অঙ্ক করালে হবে? হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে ভাই, একটু ধৈর্য না ধরলে তো হবে না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে দেখছি, দেখেন তো এগুলা কি ডিফারেন্ট টাইপ না? এগুলা কি ডিফারেন্ট টাইপ না? ডিফারেন্ট টাইপ, বাট কনসেপ্ট একই কনসেপ্ট দিয়ে আমি করানোর চেষ্টা করছি। আমার কথা কি বুঝছেন? টাইপ তো ডিফারেন্ট, বাট আমি চেষ্টা করছি একই কনসেপ্টে দেওয়ার। আচ্ছা আচ্ছা, এবার দেখেন, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন শতকরা 30% ভোট পেয়ে 15,000 ভোটে পরাজিত হয়। দেখেন, দুইজন প্রার্থী, একটা নির্বাচনে দুইজন প্রার্থী দাঁড়াইছে, তার মধ্যে একজন শতকরা 30% ভোট পাইছে। শতকরা 30% মানে 30% ভোট পাইছে। কাটাকাটি তো স্লোই করাচ্ছি, কোথায় বোঝেননি বলেন? কোথায় বোঝেননি বলেন তো? কোথায় বোঝেননি? এখানে এই শূন্য দিয়ে এই শূন্য কাটছি, আর এই 7 দিয়ে 35কে 5 বার যায়, 5 সাথে 35, আর 5 দিয়ে 30কে গুণ করছি, 5 আর 3 গুণ করলে 3 5 15, আর একটা শূন্য 150। ঠিক আছে, নেক্সট, একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন শতকরা 30% ভোট পেয়ে 15,000 ভোটে পরাজিত হয়। বলছে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছিল সেটা চাইছে। দেখেন, তাহলে আমরা ধরে নিব যে টোটাল ভোট হচ্ছে 100%, এর মধ্যে পরাজিত প্রার্থী, একটু তাকান, পরাজিত প্রার্থী পাইছে 30%। তাহলে পরাজিত প্রার্থী যদি 30% হয়, তাহলে বাকি ভোট কে পাইছে? বিজয়ী প্রার্থী। তাহলে বিজয়ী প্রার্থীর ভোট কত হবে বলেন? বিজয়ী প্রার্থীর ভোট হবে 70%। এইটুকু বুঝছেন কিনা? এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে শতকরা 30% ভোট পেয়ে 15,000 ভোটে পরাজিত হয়। আচ্ছা, আমাকে বলেন তো, একটু তাকাবেন প্লিজ, এই 15,000 কি বলতে পারবেন? এই 15,000 কি? এই 15,000 কি বলতে পারবেন প্লিজ? এই 15,000 কি? এই মানে যে পরাজিত হয়েছে সে 15,000 ভোটে পরাজিত হয়েছে, মানে কি? মানে হলো বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য 15,000। এটুকু কি বুঝছেন? বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য 15,000, কারণ 15,000 ভোটে পরাজিত হয়েছে। ঠিক আছে, এটা হলো বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য। এটুকু কি বুঝছেন? মানে বিজয়ী প্রার্থী তার চেয়ে 15,000 বেশি পাইছে, তার মানে এটা হচ্ছে পার্থক্য। তাহলে দেখেন, বিজয়ী প্রার্থীর ভোট হলো 70%, তাকাবেন প্লিজ, বিজয়ী প্রার্থীর ভোট হলো 70% আর পরাজিত প্রার্থীর ভোট হচ্ছে 30%। তাহলে এদের পার্থক্য কত? এই দুজনের পার্থক্য কত? 70% মাইনাস 30% ইজ ইকুয়াল টু 40%। এই 40% হলো এই দুজনের ভোটের পার্থক্য। আর অঙ্কে এই যে 15,000 দেওয়া আছে, এইটাও কিন্তু ওই দুজনের ভোটের পার্থক্য। তার মানে এই 40% হলো 15,000। আমি কি বুঝাইতে পারছি? এইবার আমরা লিখবো, বুঝতে হবে 40% ইজ ইকুয়াল টু 15,000, অতএব 1% ইজ ইকুয়াল টু 15,000 ডিভাইডেড বাই 40। অঙ্কে চাইছে কি আগে বুঝতে হবে। অঙ্কে কিন্তু বলেনি যে মোট ভোটার কতজন ছিল, অঙ্কে বলছে বিজয়ী প্রার্থী কত ভোট পাইছে। বিজয়ী প্রার্থী কত ভোট পাইছে? তো বিজয়ী প্রার্থীর ভোটের পার্সেন্টেজ হলো 70%। তার মানে বিজয়ী প্রার্থীর ভোট বের করতে হবে, মানে 70% বের করতে হবে। এবার তাহলে অতএব 70% ইজ ইকুয়াল টু 15,000 ইন্টু 70 ডিভাইডেড বাই হচ্ছে 40। একটু তাকান, কাটাকাটি বোঝেন, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে 15 এর মধ্যে যাবে 3 বার, 3 4 12, 15 থেকে 12 গেলে থাকে 3, 3 এর পরে একটা শূন্য মানে 30, 30 কে 4 দিয়ে কাটলে 4 সাথে 28, 4 সাথে 28, 30 থেকে 28 গেলে থাকে 2, 2 এর পরে একটা শূন্য মানে 20, 4 দিয়ে 20 কে কাটলে 4 5 20, তার মানে 375, 375 কে 70 দিয়ে গুণ করতে হবে। দেখেন, তার মানে 375 গুণ হলো 70। এবার গুণ, এই শূন্য আছে বসে যাবে, এই 7 দিয়ে 5 কে গুণ করলে 5 সাথে 35 এর 5 হাতে 3, তারপর 7 দিয়ে 7 কে গুণ করলে 7 সাথে 49 আর 3 হচ্ছে 52, 2 হাতে 5। ঠিক আছে, এবার 7 দিয়ে গুণ করলে 3 সাথে 21 আর 5 26, তার মানে 26,250। তার মানে 70% ইজ ইকুয়াল টু 26,250। তার মানে বিজয়ী প্রার্থী ভোট পাইছে 26,250। 1 নাম্বার অপশন 26,250। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? 26,250 বোঝা গেছে? এটা কাটাকাটি না বুঝলে বলবেন, কাটাকাটি যারা বোঝেন না এগুলো কিন্তু আমি শিখাই দিব, সমস্যা নাই। তাহলে শোনেন, অঙ্কে কি চাইছে আগে বুঝতে হবে। অঙ্কে চাইছে বিজয়ী প্রার্থী কত ভোট পাইছে, তার মানে আমার মোট ভোটার যদি চাইতো,
কোথায় বোঝেননি আরেকবার কোথায় বোঝাবো সেটা বলতে হবে, কোথায় বোঝেনি সেটা বলতে হবে, যে এখানে বুঝিনি। বলছে বিজয়ী প্রার্থী কত ভোট পাইছে, তো বিজয়ী প্রার্থী পাইছে 70% ভোট, তার মানে আমাকে এই অঙ্কে 70% বের করতে হবে। যদি বলতো মোট ভোটার সংখ্যা কত, তাহলে আমরা কি বের করতাম? পার্থক্যটা কি যে আবার বলতেছেন আমি বুঝতেছি না। এটা বিজয়ী প্রার্থীর ভোট 70% আর পরাজিত পাইছে 30%, তাহলে এই দুজনের ভোটের পার্থক্য কত বলেন? এই দুজনের ভোটের পার্থক্য কত? এই 70% থেকে 30% বাদ দেন, তাহলে 70% মাইনাস 30% ইজ ইকুয়াল টু 40%। এই 40% হচ্ছে এই দুজনের ভোটের পার্থক্য, আর অঙ্কে দেওয়া আছে 1500 হচ্ছে ওই দুজনের ভোটের পার্থক্য। তার মানে এই 40% ভোটের পার্থক্য, এই 15,000 ভোটের পার্থক্য। তার মানে এই 40% হলো 15,000 কে বোঝাচ্ছে, এই জন্য লিখছি 40% ইজ ইকুয়াল টু 15,000। 1% কত? 70% কত? কেন 70% কত বের করছি? কারণ অঙ্কে বলছে বিজয়ী প্রার্থী কত ভোট পাইছে, তো বিজয়ী প্রার্থীর ভোট তো 70%, তাই আমাকে 70% বের করতে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রথম ক্লাস দেখবেন, হ্যাঁ যারা আজকে নতুন জয়েন হয়েছেন আগের দুইটা ক্লাস দেখবেন, তারপর হচ্ছে এটা, তার আগে এটা বুঝতে পারবেন না। দেখেন, একটি কলেজের নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে এক প্রার্থী শতকরা 62% ভোট পেয়ে নির্বাচিত হয়। এক প্রার্থী শতকরা 62% ভোট পেয়ে শতকরা 62% ভোট পাইছে। এক প্রার্থী শতকরা 62% মানে 62% ভোট পাইছে, পেয়ে নির্বাচিত হয়েছে এবং 144 ভোটে যেতে। তার মানে যে প্রার্থী বিজয়ী হয়েছে সে 144 ভোটে জিতছে। যে প্রার্থী বিজয়ী হয়েছে সে 144 ভোটে জিতছে। 30% 15,000 কেন হবে? এটা যদি আপনি ভোটই না বোঝেন, ভোট না বুঝলে কিভাবে হবে? 15,000 কি ওই যে পরাজিত প্রার্থী কি 15,000 ভোট পাইছে যে 30% 15,000 হবে? আগে বোঝেন। 30% 15,000 কেন হবে? 30% 15,000 কখন হতো? যদি বিজয়ী প্রার্থী 15,000 ভোট পাইতো তাহলে লিখতাম 30% ইজ ইকুয়াল টু 15,000। বিজয়ী প্রার্থী কি 15,000 ভোট পাইছে? 15,000 তো দুজনের ভোটের পার্থক্য। আচ্ছা, 144 ভোটে যেতে, তার মানে এই 144 কি বলেন তো? এই 144 কি বলেন তো? এই 44 কি বলেন? এই 144 কি বলতে পারবেন? এই 144 কি? এই 144 কিন্তু ওই পরাজিত এবং বিজয়ী প্রার্থীর ভোটের পার্থক্য, মানে এটাও কিন্তু দুইজনের ভোটের পার্থক্য, বুঝতে হবে। 144 ভোটে জিতছে মানে 144 ভোট বেশি পাইছে। সর্বমোট কতগুলো ভোট পড়েছিল? এবার বলছে সর্বমোট কত ভোট পড়েছিল। সর্বমোট কত ভোট পড়েছিল মানে এবার টোটাল 100% ভোট চাইছে। তাহলে আমরা ধরলাম যে 100% ভোট, টোটাল ভোটের পরিমাণ 100%। এর মধ্যে 62% ভোট পাইছে হচ্ছে বিজয়ী প্রার্থী, তাহলে বিজয়ী প্রার্থী পাইছে 62%। তাহলে পরাজিত প্রার্থী কত পাইছে? 100% থেকে 62% বাদ দেন, 100% থেকে 62% বাদ দেন, তাহলে 100% থেকে 62% বাদ দিলে 38%। তার মানে পরাজিত প্রার্থী পাইছে 38%। এখন অঙ্কে যেহেতু 144 ভোট কি, এই 144 ভোট হচ্ছে বিজয়ী প্রার্থী এবং পরাজিত প্রার্থীর ভোটের পার্থক্য। সুতরাং আমাকে এখন এই দুইটা, এটা হলো বিজয়ী প্রার্থীর ভোট, এটা হচ্ছে পরাজিত প্রার্থীর ভোট, তার মানে এই দুইটার পার্থক্য নিতে হবে। কেন? কারণ এই 144টা দুইজনের ভোটের পার্থক্য, তাহলে এই পার্সেন্টেজকেও আমাকে দুইজনের পার্থক্য নিতে হবে। তাহলে 62% মাইনাস 38%, এটা হলো 24%। এই যে এই 24% কি? এই 24% হচ্ছে দুইজনের ভোটের পার্থক্য। আবার এই যে 144 এটা কি? এটাও কিন্তু দুইজনের ভোটের পার্থক্য। তার মানে এই 24% ওই 144 কে বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখবো? 24% ইজ ইকুয়াল টু 144টি ভোট। অঙ্কে চাইছে সর্বমোট কতগুলো ভোট পড়েছিল, মানে টোটাল ভোট চাইছে, মানে এবার 100% চাইছে, বুঝতে হবে। তাহলে 24% ইজ ইকুয়াল টু 144, 1% ইজ ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 24। অতএব মোট ভোট চাইছে মানে 100% ইজ ইকুয়াল টু 144 ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে 24। এবার দেখেন, যদি সরাসরি না কাটতে পারেন আগে 2 দিয়ে কাটেন। 12 দুগুণী 24, 12 দুগুণী 24, 72 দুগুণী 144। 12 দিয়ে 72 কে যায় 6 বার, 6 বারোতে 72। এই 6 দিয়ে 100 কে গুণ করেন, 6 আর 100 গুণ করলে 600। তার মানে 100% ইজ ইকুয়াল টু 600, আর 100% মানেই মোট ভোট। এবার কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার তো ক্লিয়ার হয়েছে, এবার তো ক্লিয়ার হয়েছে। 600, জি বুঝতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্লাস শেষ হয়েছে, অনেক আগে শেষ হয়েছে। ওই যে গ্রুপের লিঙ্ক দিছে, গ্রুপে জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক দিছি, এই যে আবারও লিঙ্ক দিচ্ছি। গ্রুপে যারা জয়েন করেন নাই আমি আবারও লিঙ্ক দিয়ে দিলাম, গ্রুপে যুক্ত হন। গ্রুপে যুক্ত হন, ওই গ্রুপে সব ক্লাস সিরিয়ালি দেওয়া আছে, যে আবারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফার ক্লাস হয়েছে, সরল মুনাফার ক্লাস হয়ে গেছে, সব হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট
দেখেন একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল, খেয়াল করেন প্লিজ। একটি ক্লাবের নির্বাচনে, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। আচ্ছা, একটি ক্লাবের নির্বাচনে সব সদস্যই ভোট দিল, সুমন 25%, দেখেন সুমন 25%, ফারুক 35% এবং বাবু অবশিষ্ট 200 ভোট পেল। আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে নির্বাচন করছে কয়জন? এখানে নির্বাচন করছে, দেখেন একটু তাকাবেন প্লিজ। আচ্ছা, পার্থক্য কিভাবে 144? এটা যদি এই বয়সে এসেও বোঝানো লাগে তাহলে কিন্তু বিপদ। একজন দুইজন প্রার্থী নির্বাচন করছে, একজন আর একজনের চেয়ে 144 ভোট বেশি পাইছে, একজন যে জিতছে সে 144 ভোটে জিতছে। এর মানে কি বোঝায় না যে ওই পরাজিত আর বিজয়ী প্রার্থীর ভোটের পার্থক্য 144? এটা যদি না বুঝেন এই বয়সে এসেও, তাহলে আর বোঝানোর দরকার নাই। আমার কথা কি বুঝছেন? এটা সিম্পল বিষয়, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে এখানে নির্বাচন করছে তিনজন, সুমন একজন ব্যক্তি, ফারুক একজন ব্যক্তি, বাবু একজন ব্যক্তি, এই তিনজন নির্বাচন করছে। তিনজন, এই তিনজন যে নির্বাচন করছে, নির্বাচনের মধ্যে দেখেন টোটাল ভোটের পরিমাণ আমি ধরলাম 100%। এই 100% ভোট থেকে সুমন, এই যে সুমন হচ্ছে এস, সুমন পাইছে 25%, ওকে। তারপরে ফারুক হচ্ছে ফারুক পাইছে হচ্ছে 35%। আর বাবু কতটা পাইছে বলেন তো? বাবু অবশিষ্ট 200 ভোট পেল, তার মানে বাবুর ভোটের পরিমাণ দেওয়া আছে, এদিকে তাকান, বাবু পাইছে 200টি। আমাকে বলেন টোটাল ভোট যে 100%, তার মধ্যে সুমন পাইছে 25%, ফারুক পাইছে 35%, তাহলে সুমন আর ফারুকের এই পার্সেন্টেজ যোগ করেন, তাহলে সুমন প্লাস ফারুক ইজ ইকুয়াল টু 25 প্লাস 35, তার মানে 60%। এই 25 আর 35 যোগ করলে কত হয়? 60%। তাহলে সুমন এবং ফারুক দুইজন মিলে পাইছে 60%। তাইলে কি আমরা বলতে পারি না টোটাল 100% ভোটের মধ্যে সুমন আর ফারুক মিলে 60% পাইছে, তাহলে বাকি ভোট কে পাইছে? বাবু। তাহলে 100% থেকে এই সুমন আর ফারুকের মোট 60% বাদ দেন, তাহলে 100% থেকে 60% যদি বাদ দেন 40%, এই 40% ভোট পাইছে বাবু। তার মানে বাবু পাইছে 40% ভোট। কেন? কারণ সুমন আর ফারুক মিলে পাইছে 60%, তাহলে বাকি 40% তো নিশ্চয়ই বাবু পাইছে। তাহলে বাবুর ভোটের পরিমাণ 40%, এবং অঙ্কে বলা আছে বাবুর ভোট হলো 200টা। তার মানে এই 40% ওই 200টাকে বোঝাচ্ছে, তার মানে 40% ইজ ইকুয়াল টু 200। ক্লিয়ার? আর অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে সুমন কতগুলো ভোট পেয়েছিল। দেখেন অঙ্কে চাইছে সুমন কতগুলো ভোট পাইছে, তো সুমনের ভোট মানে সুমন কত পার্সেন্ট পাইছিল? 25%। তার মানে সুমনের ভোট বের করতে বলছে, মানে 25% ভ্যালু বের করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে লিখবো 40% ইজ ইকুয়াল টু 200। তাহলে 40% ইজ ইকুয়াল টু 200টি, 1% ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 40। অঙ্কে যেহেতু সুমনের ভোট চাইছে, তাহলে সুমনের ভোট হলো 25%, তাই আমরা লিখবো 25% ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 40 ইন্টু হলো 25। হ্যাঁ, এবার দেখেন এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে 5, 20 কে কাটা যায় 5 বার, 5 দিয়ে 25 কে গুণ করলে 5 25 125, তার মানে 25% ভ্যালু হচ্ছে 125টা। তার মানে সুমন ভোট পাইছিল 125টা। সুমন ভোট পাইছে কতটা? 125টা। ক্লিয়ার বিষয়টা? হয়েছে এটা? 125 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আপনারা, এবার আপনারা বলেন তো, এই কোশ্চেনে যদি বলতো যে মোট ভোটার কতজন, মোট ভোটার, তাহলে উত্তর কত হতো বলেন তো? মোট ভোটার কতজন, তাহলে কত হতো? মোট ভোটার কতজন, তাহলে উত্তর কত হতো বলেন তো? মোট ভোটার কতজন, তাহলে এই প্রশ্নের উত্তর কত হতো? ফারুকটা কত হবে আপনি বের করেন। মোট ভোটার কতজন, তাহলে উত্তর কত হতো বলেন? আচ্ছা তাহলে 500 বলছেন, 800 বলছেন। আচ্ছা মোট ভোটার বললে আমরা এখানে 100% দিতাম। মোট ভোটার বললে কি লিখতাম? যে 40% ইজ ইকুয়াল টু 200, 1% তো 100% কত? তখন 100% ইজ ইকুয়াল টু 200 ডিভাইডেড বাই 40 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 5 আর 100 গুণ করলে কত? 500।
তাহলে মোট ভোটার 500 জন। মোট ভোটার কতজন? 500 জন। হ্যাঁ ঠিক আছে, যাদের উত্তর 500 দিচ্ছেন, যারা উত্তর 500 দিচ্ছেন তাদের উত্তর রাইট হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, বলছে একটি নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে মোট ভোট, এই অঙ্কটা একটু ট্রিকি, কিন্তু এই অঙ্কটা একটু ট্রিকি, একটু মনোযোগ দিতে হবে। একটি নির্বাচনে 2 জন প্রার্থী, কতজন প্রার্থী? 2 জন প্রার্থী। এই 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটগুলোর 55% পায়। মোট বৈধ ভোট, বৈধ ভোট আর বৈধ না, এটা মানে কি? বৈধ ভোট মানে কি? বৈধ ভোট মানে হচ্ছে ভোট দেওয়ার সময় দেখবেন যে অনেকে যায় মনে করেন যে একজন 2টা মার্কায় সিল দিছে, ওই ভোটটা বৈধ না, ভ্যালিড না, ওই ভোটটা কাউন্ট হবে না। আবার একজন মনে করেন যে সিল মারছে কিন্তু সিল প্রতীকের উপর পড়ে নাই, তাহলে ওই ভোটটা কি কাউন্ট হবে না। এইগুলা ভোটকে বলা হচ্ছে বৈধ না আর কি, ভ্যালিড না। হ্যাঁ, তার মানে উক্ত নির্বাচনে 20% ভোট বাতিল হয়। এই যে বাতিল হয়ে গেছে, বৈধ ভোট আর কিছু কি বাতিল ভোট, ভোট বাতিল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 20% ভোট বাতিল হয়েছে যদি মোট ভোটের সংখ্যা 7500 হয়। তার মানে এবার 7500, মোট ভোটের সংখ্যা 7500। খেয়াল করেন, মোট ভোটারের সংখ্যা কত? 7500 হয়। তবে অন্য প্রার্থী, অন্য প্রার্থী বলতে কাকে বোঝাচ্ছে বলেন তো? অন্য প্রার্থী বলতে পরাজিত প্রার্থীকে বোঝাচ্ছে। এখানে কিন্তু অন্য প্রার্থী বলতে পরাজিত প্রার্থীকে বোঝাচ্ছে, কারণ মোট বৈধ ভোটগুলোর 55%, এই যে 2 জন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটগুলোর 55% পায়। তো 55% যে পাইছে সে তো জিতে গেছে, কারণ 100%-এর মধ্যে 55% সে পাইছে, তার মানে সে জিতে গেছে, তাই না? তাহলে এই অঙ্কে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই মোট ভোট থেকে আগে বৈধ ভোটগুলো বের করতে হবে, কারণ কাউন্ট হয় কোন ভোট? বৈধ ভোট। তাইলে কত পার্সেন্ট ভোট বাতিল হয়েছে? 20% ভোট বাতিল হয়েছে। তাহলে বৈধ ভোট কত হবে? টোটাল ভোট যদি 100% হয় তাহলে বৈধ ভোট, এদিকে তাকান প্লিজ, বৈধ ভোট ইজ ইকুয়াল টু টোটাল ভোট 7500, এই 7500 এর 80% হলো ভোট বৈধ। 80% কেন? কারণ 20% ভোট যদি বাতিল হয় তাহলে বৈধ ভোট কত? 80%। 20% বাতিল হয়েছে, তাহলে বৈধ কত? 100% থেকে 20% বাদ দিলে 80% ভোট হলো বৈধ ভোট। তাহলে বৈধ ভোট কতগুলো সেটা আগে বের করি। তাহলে টোটাল ভোট 7500 বলে দিছে, যদি মোট ভোটের সংখ্যা 7500 হয় তাহলে তার মধ্যে বৈধ ভোট হবে 7500 এর 80%। এবার দেখেন, তাহলে 7500 ইন্টু 80 ডিভাইডেড বাই 100, এই শূন্য দিয়ে এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। এবার 75 দিয়ে 80 কে গুণ করেন, তাহলে এই শূন্য বসে যাবে। এই 8 দিয়ে 5 কে গুণ করলে 5 আসতে 40 এর শূন্য হাতে 4, 8 দিয়ে 7 কে গুণ করলে 7 আসতে 56 আর 4 কত? 56 আর 4 60। তার মানে বৈধ ভোট হচ্ছে 6000। এইবার এই 6000 ভোট এখন কাউন্ট হবে ওই 2 জন প্রার্থীর মধ্যে, ঠিক আছে? এই 6000 ভোট কাউন্ট হবে এখন 2 জন প্রার্থীর মধ্যে। এদিকে তাকান, এই 6000 ভোটের একজন পাইছে 55%। ইয়েস, ঠিক আছে? আগে আমরা বৈধ ভোটগুলো বের করলাম। দেখেন, একজন যদি 55% পায় তাহলে বাকি জন কত পাইছে? 100% থেকে 55% বাদ দেন, তাহলে 100% থেকে 55% বাদ দিলে 45%। বোঝা গেল কি বিষয়টা? তার মানে এই যে বৈধ ভোট 6000, দেখেন অঙ্কে বলছে একজন প্রার্থী মোট বৈধ ভোটগুলোর 55% পায়, তার মানে যে 55% পাইছে সে হলো মোট বৈধ ভোটগুলোর 55%। তাই আমরা মোট ভোট থেকে আগে বৈধ ভোটের সংখ্যা বের করছি। 20% নষ্ট হয়েছে, তাহলে 80% বৈধ। এই জন্য 7500 এর 80% মানে 6000 ভোট হচ্ছে বৈধ। এই বৈধ 6000 ভোটের মধ্যে একজন পাইছে 55%, তাহলে আর একজন কত? 100 থেকে 55 বাদ দিলে 45%। অঙ্কে বলছে যদি মোট ভোটের সংখ্যা 7500 হয় তবে অন্য প্রার্থী বলতে এই 55% আলাকে বোঝাচ্ছে না, এই 45% আলাকে বোঝাচ্ছে। অন্য প্রার্থী বলতে এই 45% আলাকে বোঝাচ্ছে। তাহলে অন্য প্রার্থী কত ভোট পাইছে? 45%। কার 45%? এই বৈধ ভোটগুলোর 45%, মানে এই 6000 এর 45%। তাহলে এখন লিখব অতএব অন্য প্রার্থী পায় এই 6000 এর 45%। 6000 এর 45%, তার মানে 6000 এর মানে গুণ 45% মানে 45/100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। 60 দিয়ে 45 কে গুণ করলে প্রথমে এই শূন্যটা বসে যাবে। এই 6 দিয়ে 5 কে গুণ করে, এই 6 দিয়ে 5 কে গুণ করলে 5 6 30 এর শূন্য হাতে কত? 3। এই 6 দিয়ে 4 কে গুণ করে 4 6 24 আর 3 কত? 24 3 27, তাহলে 2700 ভোট পাইছে। 2700 অপশন আছে, 2 নম্বর অপশন 2700, 2 নম্বর অপশন। বুঝছেন কিনা বলেন তো? 2700 ভোট পাইছে। জি, এই যে সবাই 2700 দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ।
না, শতকরা আজকেই শেষ না, শতকরার উপর আজকে একটা ক্লাস আছে, আগামীকাল আর একটা ক্লাস হবে, তারপর শতকরা শেষ হবে। শতকরা শেষ আছে 2700 বোর্ড, ঠিক আছে, বুঝছেন। এবার আপনারা বলেন তো শতকরার পরে কি পড়ানো যায়, আপনারা বলেন যেটা বেশি, সবাই যেটা বেশি মতামত দিবে আমি সেটা পড়ানোর চেষ্টা করবো। শতকরার পরে কি পড়ানো যায়? আচ্ছা এবার আমরা চলে যাব, আচ্ছা এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। শতকরার পরে কি পড়ানো যায় বলেন তো, শতকরার পরে কি পড়ানো যায়? অবশ্যই সেটা নিবন্ধনের সিলেবাসে থাকতে হবে, আবার বলছি অবশ্যই সেটা নিবন্ধনের সিলেবাসে থাকতে হবে, কারণ এখানে তো সব পড়াচ্ছি না, নিবন্ধনের সিলেবাসে থাকতে হবে, সিলেবাসের মধ্যে থাকবে, নিবন্ধনের সিলেবাসের মধ্যে থাকবে এরকম। আচ্ছা এত অবস্থা খারাপ, এক একজন এক এক মত দিচ্ছে, কি শুনতে গেলাম রে বাবা। আচ্ছা আচ্ছা মতামত দিতে থাকেন, আপনাদের মতামত দেখবো, সমস্যা নেই। দেখেন এখানে বলছে একজন ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেয়, একজন ব্যক্তি যা ইনকাম করে তার 5% আয়কর দেয়। দেখেন একজন ব্যক্তি যা ইনকাম করে তার 5% আয়কর দেয়, ইনকাম ট্যাক্স 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? এদিকে তাকান, তাহলে 5% আয়কর দেয় এবং আয়করের পরিমাণ 600, 5% আয়কর দেয় আর আয়করের পরিমাণ 600, তাহলে এই 5% হলো আয়কর, আবার এই 600 টাকাও আয়কর, তার মানে এই 5% যা বোঝায় এই 600 টাকা তাই বোঝায়, তার মানে এই 5% এর মান হচ্ছে 600, তাহলে 5% ইজ ইকুয়াল টু 600, 1% ইজ ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 5, তার মোট ইনকাম চাইছে, তার মোট ইনকাম মানে 100%, তাহলে অতএব 100% ইজ ইকুয়াল টু 600 ডিভাইডেড বাই 5 ইন্টু হলো 100। এই 5 দিয়ে 100 এর মধ্যে যাবে 20 বার, এই 20 দিয়ে 600 কে গুণ করলে এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য, মোট 3টা শূন্য বসবে, আর 2 দিয়ে 6 কে গুণ করলে 12, তার মানে 6 দুগুণী 12, 12 আর হচ্ছে 3টা শূন্য 12,000, তার মানে 100% ইজ ইকুয়াল টু 12,000, আর 100% মানেই মোট ইনকাম বোঝায়, তাহলে 4 নাম্বার অপশন, তাহলে মোট ইনকাম হচ্ছে 12,000 টাকা। মোট ইনকাম কত? 12,000 টাকা। ঠিক আছে ঠিক আছে। যৌগিক মুনাফা আপনি আজকে প্রথম, যৌগিক মুনাফা করানো হয়ে গেছে আগেই, যৌগিক মুনাফা আগেই করানো হয়ে গেছে। আপনারা গ্রুপে দেখবেন সব ক্লাস সাজায় দেওয়া আছে, আবার বলছি এখানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমি আবারও দরকার লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপে যুক্ত হন। গ্রুপে সব ক্লাস বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে গণিত, সব ক্লাস সাজায় দেওয়া আছে, আপনি একদম সিরিয়ালি পাবেন। এই যে গ্রুপের লিঙ্ক দেওয়া হলো, গ্রুপে যুক্ত হন, ঠিক আছে। চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক হয়ে গেছে, মুনাফা চ্যাপ্টার শেষ করে দিছে আগেই। নেক্সট দেখেন, একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%। একটা মহল্লার জনসংখ্যার মধ্যে মানে একটা মহল্লাতে যত জনসংখ্যা আছে মানে মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, তার মানে পুরুষ হচ্ছে 55%। ওকে, আচ্ছা এই মহল্লার পুরুষের সংখ্যা 1100, এই মহল্লার পুরুষের সংখ্যা 1100 হলে মোট জনসংখ্যা কত? আচ্ছা পুরুষের সংখ্যা দিয়ে আছে 55%, পুরুষের শতকরা দিয়ে আছে 55%, আর পুরুষের টোটাল সংখ্যা 1100, তার মানে এই 55% পুরুষকে বোঝাচ্ছে, এই 1100 পুরুষকে বোঝাচ্ছে, তার মানে এই 55% এই 1100 কে বোঝায়। আর মোট জনসংখ্যা মানে 100%, মোট জনসংখ্যা মানে 100% কত? ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি করব? তাহলে আমরা লিখবো এই 55% ইজ ইকুয়াল টু 1100, 55% ইজ ইকুয়াল টু 1100, 1% ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 55, আর মোট জনসংখ্যা মানে 100% ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই 55 ইন্টু হচ্ছে 100। দেখেন একটু খেয়াল করে, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে 5 11 55, ওকে, আর 5 20 100, এই 11 দিয়ে 11 মধ্যে যাবে একবার, আর এই দুইটা শূন্য, এই 100 দিয়ে 2000 কে গুণ করলে, সরি 20 কে গুণ করলে এখানে একটা শূন্য এখানে দুইটা শূন্য, মানে মোট 3টা শূন্য বসবে, আর এই 1 কে 2 দিয়ে গুণ করলে 2, তার মানে 100% ইজ ইকুয়াল টু 2000, 100% 2000, আর 100% মানেই মোট জনসংখ্যা বোঝায়, তাহলে মোট জনসংখ্যা হচ্ছে 2000 জন। কতজন? 2000 জন। আচ্ছা এই কোশ্চেনে যদি বলতো এই মহল্লায় মানে মহিলার সংখ্যা কতজন, তাহলে উত্তর কত হতো? এই মহল্লায় মহিলার সংখ্যা কতজন, তাহলে উত্তর কত হতো? তাহলে কত হতো বলেন তো? তাহলে কি করতে হতো বলেন তো? তাহলে কত পার্সেন্ট বের করতাম? যদি বলতো এই মহল্লায় নারীর সংখ্যা কতজন, তাহলে কত পার্সেন্ট বের করতাম?
যদি বলতো এই মহল্লায় নারীর সংখ্যা কতজন, তাহলে আমরা কত পার্সেন্ট বের করতাম বলেন তো? তাহলে কত পার্সেন্ট বের করতাম? তাহলে কত পার্সেন্ট ভ্যালু বের করতাম? আচ্ছা 45%, থ্যাংক ইউ ভেরি মাচ, 45%, রাইট, অ্যাবসলিউটলি রাইট, 45%। কারণ কি 55% যেহেতু পুরুষ, তাহলে 100% থেকে 55% বাদ দিলে 45% হলো মহিলা, তার মানে আমরা 45% ভ্যালু বের করতাম। অথবা 100% ভ্যালু বের করছি 2000, এই 2000 থেকে 1100 জন পুরুষ বাদ দিলে 900 জন মহিলা, 900 জন মহিলা। ওকে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন প্রতি বছর কোন শহরের মোট লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে, মোট লোক সংখ্যার 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। দেখেন 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে, এক বছরে শহরে 400 জন লোক বৃদ্ধি পেলে ওই শহরের মোট লোক সংখ্যা কত? মোট লোক সংখ্যা বলতে 100% বোঝায়। আমাকে বলেন 7% জন্মগ্রহণ করছে, 3% মারা গেছে, মানে কি 7 জন শিশু জন্মগ্রহণ করছে, 3 জন লোক মারা গেছে, তাহলে রেজাল্টেন্ট বৃদ্ধি কত? 7 জন ভূমিষ্ঠ হয়েছে, 3 জন মারা গেছে, তাহলে ওখানে ওই মহল্লায় মানে জনসংখ্যা বাড়লো কয়জন? এই জন্মগ্রহণকারীর সংখ্যা থেকে মৃত্যু সংখ্যা বাদ দিলে 4% বাড়ছে, 4% হলো জনসংখ্যা বৃদ্ধি। আর অঙ্কে বলছে এক বছরে ওই শহরে 400 জন লোক বৃদ্ধি পায়, তাহলে বলেন এই 4% জনসংখ্যা বৃদ্ধি বোঝাচ্ছে, আবার এই 400 জনের জনসংখ্যা বৃদ্ধি বোঝাচ্ছে। তার মানে এই 4% আর এই 400 জন একই জিনিস, তার মানে 4% ইজ ইকুয়াল টু 400 জন। আর অঙ্কে বলছে ওই মহল্লার মোট জনসংখ্যা মানে 100% কত, তাহলে আমরা লিখবো 4% ইজ ইকুয়াল টু 400 জন, 1% ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 4, আর মোট জনসংখ্যা মানে 100% ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই 4 ইন্টু 100। এই 4 দিয়ে এই 400 কে 100 বার যাবে, 100 আর 100 গুণ করলে 10,000, তাহলে 100% মানে আসছে 10,000, আর 100% মানে মোট জনসংখ্যা, তাহলে কয় নাম্বার অপশন? 1 নাম্বার অপশন। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 10,000 জন। ক্লিয়ার বিষয়টা? এই অঙ্কের উত্তর হচ্ছে 10,000 জন। থ্যাংক ইউ ভেরি মাচ। কই বাফারিং? নেট তো ঠিকই আছে, আমি তো দেখতে পাচ্ছি, হয়তো আপনার ওইখানে নেটের সমস্যা হতে পারে, এই জন্য হয়তো বাফারিং করছে। ঠিক আছে, এখানে ঠিকই আছে নেট। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব, দেখি কি অবস্থা। ওকে, দেখেন একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার 30% কালো এবং বাকিগুলো লাল। একটা বাক্সে যতগুলো মার্বেল আছে তার মধ্যে 30% কালো এবং বাকিগুলো লাল। এর মানে কি বলেন তো? এর মানে একটা বাক্স আছে, দেখেন একটা বক্স আছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে কিছু মার্বেল আছে, কিছু আছে কালো, ব্ল্যাক মার্বেল আছে, হ্যাঁ এইগুলো ব্ল্যাক, হোয়াইট গুলো ব্ল্যাক ধরে নেন, আর কিছু আছে রেড মার্বেল। আচ্ছা এই যে কালো আর লাল মার্বেল আছে। আচ্ছা দেখেন বলছে 30% কালো মার্বেল, তাহলে এর মধ্যে যেহেতু 2 রকম মার্বেল আছে, তার মধ্যে ব্ল্যাক কত পার্সেন্ট? এই যে ব্ল্যাক, বিতে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক হলো 30%। তাহলে যেহেতু 2 রকম মার্বেল আছে, তাহলে বাকিগুলো রেড, এই যে লাল। তাহলে রেড কত? আর তে রেড, হ্যাঁ, তাহলে 30% যদি ব্ল্যাক হয়, তাহলে রেড হবে 100 থেকে 30 বাদ দিলে 70%, তাহলে 70% হচ্ছে রেড। এখন ওকে কি বলছে? যদি ওই বাক্সে 210টি মার্বেল থাকে, তার মানে এই 210টা কি? এই 210টা হচ্ছে মোট মার্বেলের সংখ্যা। তাহলে অঙ্কে বলছে ওই বাক্সে মোট কতটি মার্বেল ছিল না? আচ্ছা ওই বাক্সে 210টি লাল মার্বেল আছে, একটু তাকাবেন প্লিজ। ওই বাক্সে 210টি কি মার্বেল? লাল মার্বেল। তার মানে লাল মার্বেলের সংখ্যা 210টা, আর পার্সেন্টেজে লাল মার্বেল কতটা? লাল মার্বেল হচ্ছে 70%, আর সংখ্যায় লাল মার্বেল হচ্ছে 210টা, তার মানে এই 70% লাল মার্বেল, এই 210টাও লাল মার্বেল, তার মানে এই 70% এই 210টাকে বোঝাচ্ছে, তার মানে 70% ইজ ইকুয়াল টু 210। অঙ্কে বলছে তবে ওই বাক্সে মোট কতটি মার্বেল ছিল? মোট মার্বেল মানে 100%, কথা কি বুঝছেন? তাহলে আমরা লিখবো 70% ইজ ইকুয়াল টু 210, তাহলে 70% ইজ ইকুয়াল টু 210, 1% ইজ ইকুয়াল টু 210 ডিভাইডেড বাই 70, আর মোট মার্বেল মানে 100% ইজ ইকুয়াল টু 210 ডিভাইডেড বাই 70 ইন্টু হচ্ছে 100। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 7 দিয়ে 21 এর মধ্যে যাবে 3 বার, 3 7 21, 3 দিয়ে 100 কে গুণ করলে 300, তার মানে 100% ভ্যালু বের হয়েছে 300, আর 100% মানে মোট মার্বেল, তাহলে উত্তর হচ্ছে কতটা? 300টা। ক্লিয়ার বিষয়টা? জি থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা 300টা, আচ্ছা তাহলে উত্তর হচ্ছে 300, এই যে 1 নাম্বার অপশন 300টা, তাহলে মোট মার্বেলের সংখ্যা হচ্ছে 300। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন এই অঙ্ক আমরা কিভাবে করে ফেলি, দেখেন মজা পাবেন। হ্যাঁ একই কনসেপ্ট দিয়ে আমরা কত অঙ্ক সলভ করতে পারি। দেখেন কি বলছে এখানে,
এখানে বলছে একটি জলাধারের 2/5, 2/5 মানে কি? 2/5 মানে 2/5, 2/5 মানে কি? 2/5, 2/5 পানি দ্বারা পূর্ণ। পানি দ্বারা পূর্ণ মানে 2/5 অংশে পানি আছে এবং এতে আরো 25 লিটার পানি ঢাললে 90% পরিপূর্ণ হয়। জলাধারের ধারণ ক্ষমতা কত? জলাধারের ধারণ ক্ষমতা মানে কি জানেন? জলাধারের ধারণ ক্ষমতা মানে ওই জলাধারের মধ্যে মোট কত লিটার পানি ধরে, মানে ওই জলাধারের যদি একদম 100% পূর্ণ করে ফেলা হয় পানি দিয়ে, তাহলে ওর মধ্যে মোট কত লিটার পানি থাকবে সেটা বলছে। এটা হলো জলাধারের ধারণ ক্ষমতা। একটু তাকাবেন, এই যে এটা হলো একটা জলাধার, এই জলাধারে 2/5 মানে 2/5, এই যে এই অংশ, এইটুকে পানি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই 2/5, এদিকে তাকান, এই 2/5 মানে কত পার্সেন্ট সেটা বের করবো। যে এই অংশ, এই 2/5 কতটুক সেটা বের করবো। অংশকে পার্সেন্ট করার জন্য কি করতে হয়? অংশকে পার্সেন্ট করতে হলে একে 100 দিয়ে গুণ করতে হয়, খুবই সিম্পল। তাহলে 2/5 মানে কত পার্সেন্ট, একে 100 দিয়ে গুণ করেন, 5 20 100, 20 দুগুণী কত? 40। তার মানে হলো একটি জলাধারের 2/5, একটু তাকাবেন প্লিজ, একটি জলাধারের 2/5 পানি দ্বারা পূর্ণ, 2/5 মানে 40%। মানে এই অঙ্কটা যদি বলতো যে একটি জলাধারের 40% পানি দ্বারা পূর্ণ, তাও একই বোঝাতো। অংশকে পার্সেন্ট করে ফেললাম, সহজ। কেন? কারণ পরে পার্সেন্ট দেওয়া আছে তাই। তাহলে 2/5 মানে 40%, তার মানে হলো একটি জলাধারের 40% পানি দ্বারা পূর্ণ। একটু তাকাবেন প্লিজ, একটি জলাধারের 40% মানে এইটুকু 40%, এই যে এইটুকু 40%, এই 40% পানি আছে। এবার তাকান প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ, এদিকে তাকান। এবার বলছে এতে মানে ওই জলাধারে আরো 25 লিটার পানি ঢাললে, তার মানে এর মধ্যে যদি আমি আরো 25 লিটার পানি দেই, এই যে 25 লিটার, এই 25 লিটার অ্যাড করছি, এই 25 লিটার অ্যাড করার পরে কি হবে? এই 25 লিটার অ্যাড করার পরে বলছে জলাধারে 90% পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে, মানে এই 90% পানি দ্বারা পূর্ণ হবে, মানে এই টোটালটা হলো 90%। তার মানে আগে ছিল 40%, তার সাথে 25 লিটার যোগ করাতে হয়ে গেছে কত? 90%। তাহলে আমি এটা লিখতে পারি যে 40% আগে ছিল, তার সাথে 25 লিটার যোগ করছি, তার মানে এই 40% এর সাথে আরো 25 লিটার যোগ করছি, মানে প্লাস 25 লিটার, এই দুটা মিলে হয়ে গেছে কত পার্সেন্ট? 90%। তাহলে ইজ ইকুয়াল টু 90%। এই লাইন বুঝছেন কিনা বলেন? 40% প্লাস 25 লিটার ইজ ইকুয়াল টু 90%। ব্যাস। এইবার পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে যাবো, সংখ্যাগুলো এক পাশে রাখবো। এই 40% ওই পাশে নিয়ে যাবো, তাহলে এই পাশে 25 থাকবে, এই পাশে 25 থাকবে, ওই পাশে আছে 90%, এই 40% ওই পাশে যা বিয়োগ হবে। তার মানে এই 25 লিটার ইজ ইকুয়াল টু 90% থেকে 40% গেলে 50%। তার মানে আমি একটু এখানে লিখি, তার মানে 50% ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 25 লিটার। তাহলে 1% ইজ ইকুয়াল টু 25/50। অঙ্কে বলছে জলাধারের ধারণ ক্ষমতা মানে 100% ইজ ইকুয়াল টু 25/50 ইন্টু হলো 100। এই 50 যেটা দুইবার যায়, 2 দিয়ে 25 কে গুণ করলে 50 লিটার। তার মানে 100% ইজ ইকুয়াল টু 50 লিটার, আর 100% মানেই হচ্ছে জলাধারের ধারণ ক্ষমতা। তাহলে উত্তর হচ্ছে 50 লিটার। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 50 লিটার। এবার বোঝা গেছে বিষয়টা। দেখেন আমরা কি অঙ্ক কিভাবে সলভ করলাম, পার্সেন্টেজ দিয়ে, এই 100% কনসেপ্ট দিয়ে। হ্যাঁ শোনেন, অঙ্ক এই লাইনে বুঝা শেষ, এই লাইনেই অঙ্ক বুঝে গেছি আমরা, এই লাইনেই অঙ্ক শেষ করে ফেলছি। যারা বোঝে তারা তো এই লাইনেই অঙ্ক বুঝে গেছে যে 50% ইজ ইকুয়াল টু 25 লিটার। 50% মানে হাফ না? এদিকে তাকান, 50% মানে কি হাফ না? ভাইয়া এই শতকরার উপর এর আগে 2টা ক্লাস হয়েছে, ওই ক্লাস দেখলে পরে এই লাইন বোঝার কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ গত ক্লাসে এরকম অনেক অঙ্ক করাইছি, এই জন্য বলছি কোন ক্লাস বাদ দিয়ে কোন ক্লাস দেখলে সমস্যা। আজকে শতকরার কত নম্বর ক্লাস চলছে? 3 নাম্বার। আগের 2টা দেখতে হবে। হ্যাঁ এগুলো অনেক, এগুলো টাইপ, এটা কেন বুঝবেন না? আগে 40% ছিল, তার সাথে 25 লিটার যোগ করছি, তাই 40% প্লাস 25, এই 2টা মিলে হয়ে গেছে কি 90% পূর্ণ হয়ে গেছে, তাই 90 লিটার 90% দিছি। ঠিক আছে? আচ্ছা, যদি এই লাইনেই বুঝে যান, এটুক তো করা লাগে না। 50% ইজ ইকুয়াল টু 25 লিটার, 50% মানে তো হাফ। তাহলে হাফ মানে 50% মানে অর্ধেক না? তাহলে অর্ধেক যদি 25 লিটার হয়, তাহলে পুরোটা কি? পুরোটা হলো 25 × 50 লিটার। কেন ভাই? 2/5 মানে 2/5, 2/5 মানে 5 এর 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ। এটাকে শতকরা করছি কেন? কারণ পরে শতকরা দেওয়া আছে, তাই অংশটাকে শতকরা করছি। অংশকে শতকরার জন্য 100 দিয়ে গুণ করতে হয়,
খুবই সিম্পল, এগুলো তো বুঝাইছি প্রথম ক্লাসে কিভাবে ভগ্নাংশকে অংশকে শতকরা করতে হয়, দ্বিতীয় ক্লাসে বুঝাইছি। 5 20 100, 20 আর 2 গুণ করলে 40%, মানে 2/5 যা বোঝায় 40% তাই বোঝায়। ওকে, হয়েছে? এবার নেক্সট কোশ্চেন দেখেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, একটি পরীক্ষায় পাস নম্বর হলো 42%। একটি পরীক্ষায় পাস নম্বর হলো 42%, মানে 42% নম্বর পেলে পাস। একটি পরীক্ষায় পাস নম্বর হলো 42%। বেশি বেশি প্র্যাকটিস করলে এক সময় এই সমস্যা থাকবে না। কেউ বুঝালে বুঝেন, কিন্তু একা করতে গেলে ঘাবড়ে যান। এই সমস্যা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। একটি পরীক্ষায় পাস নম্বর 42%, মানে 42% নম্বর পেলে পাস। সহজ কথা, এটাকে বলে পাস নম্বর। আদিব একজন পরীক্ষার্থী। সে আদিব কি করছে, আদিব সেই পরীক্ষায়, মানে যে পরীক্ষায় 42% হলো পাস নম্বর, সেই পরীক্ষায় আদিব 133 নম্বর পায়। দেখেন এদিকে তাকান, কত সুন্দর কনসেপ্ট, যে কনসেপ্টটা শিখাইছি কত সুন্দর, এবার বুঝতে পারবেন। 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করলো। হ্যাঁ, তার মানে আদিব পাইছে 133, বাট পাস করতে পারে নাই। কেন? 35 নম্বর কম পাইছে, 5 নম্বরের চেয়ে 35 নম্বর কম পেয়ে ফেল করলো। ওকে, আচ্ছা, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? আচ্ছা, মোট নম্বরকে আমরা কি 100% নম্বর বলি না? অনেকে বলে না যে ও 100% নম্বর পাইছে। 100% নম্বর পাইছে মানে কি? সব নম্বর পাইছে। তাহলে মোট নম্বর মানে 100% বোঝায়। এবার তাকান, এদিকে তাকান প্লিজ, আমাকে বলবেন। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, একটু ট্রিকি বলছি না? আচ্ছা, আদিব কত নম্বর পাইছে? 133 নম্বর পাইছে। তার মানে আদিব কিন্তু 133 পাইছে। 133 পেয়ে কি আদিব পাস করতে পারছে? না, 133 পেয়ে কিন্তু আদিব পাস করতে পারেনি, কারণ সে 35 নম্বর কম পেয়ে ফেল করছে। তার মানে 133 পাইছে আর 35 নম্বর কম পেয়ে ফেল করছে, মানে কি এই 135 এর সাথে যদি এই 133 এর সাথে যদি এই 35 যোগ করতাম, এটা কি পাস নম্বর না? 133 নম্বর আদিব পাইছে, এতে পাস করে নাই, আরো পাস করার চেয়ে আরো 35 নম্বর কম পাইছে। তাহলে এই 133 এর সাথে যদি ওই 35 যোগ করি, এটা কি পাস নম্বর না? এটা কি পাস নম্বর না? ইয়েস, এটা পাস নম্বর। আর অঙ্কে বলছে পাস নম্বর 42%, তাহলে এইটাও পাস নম্বর, এই 42%ও কি পাস নম্বর। তার মানে এইটা ইজ ইকুয়াল টু 42%। ইয়েস, এইটা বুঝতে হবে, অঙ্ক সাজাই নিতে হবে, আপনাকে সব সাজাই দেওয়া থাকবে না। ক্লিয়ার? এবার যোগ করেন, তাহলে এটা হচ্ছে 168। তাহলে 168 ইজ ইকুয়াল টু 42%। তার মানে 42% ইজ ইকুয়াল টু 168। অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে মোট নম্বর। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, মানে 100%। তাহলে 42% 168 হলে 1% 168 ডিভাইডেড বাই 42, আর মোট নম্বর মানে 100% ইজ ইকুয়াল টু 168 ডিভাইডেড বাই 42 ইন্টু হচ্ছে 100। এই 42 দিয়ে 168 এর মধ্যে 4 বার যাবে, কারণ 4 4 40 160 আর 4 2 8 168। না বুঝলে সমস্যা নাই, আপনি ছোট করে নেবেন। আপনি আগে মনে করেন যে 2 দিয়ে কাটেন, 21 2 42, 21 2 42, 8 2 16, 4 2 8, 4 21 84, 4 21 84, ছোট করে নেবেন। এই 4 দিয়ে 100 কে গুণ করলে 4 আর 100 গুণ করলে 400। তার মানে 100% নম্বর ইজ ইকুয়াল টু 400, আর 100% নম্বর মানেই মোট নম্বর। অঙ্কে বলছে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল, তাহলে উত্তর হচ্ছে 400 নম্বরের পরীক্ষা হয়েছিল। এবার কি বুঝছেন বিষয়টা? তাহলে দেখেন এই এক কনসেপ্ট দিয়ে, এক 100% কনসেপ্ট দিয়ে কত রকমের অঙ্ক আমরা সলভ করে ফেলতে পারতেছি। দেখছেন কত রকমের অঙ্ক। এই জন্য বলছি যে কোনো কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, কোনো কনসেপ্ট ভালো করে বুঝলে আর সমস্যা নেই। ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে না? জি, বই বের হবে ভাই, বই বের হবে ইনশাআল্লাহ, সবই আসবে, টেনশন করেন না, সবই আসবে। একটু সময় লাগবে, ভালো কিছু পেতে হলে একটু টাইম লাগে। দেখেন এদিকে তাকান প্লিজ, সবাই একটু তাকাবেন প্লিজ। এক ছাত্র পরীক্ষায় 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়। 20% নম্বর মানে পরীক্ষায় যত নম্বর তার মধ্যে 20% সে পাইছে। 20% নম্বর পাইছে পেয়ে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, মানে সে ফেল করছে। 20% নম্বর পাইছে আর 30 নম্বরের জন্য, মোট 30 নম্বরের জন্য ফেল করছে। অন্য একজন শতকরা 32% নম্বর পায়, যা উত্তীর্ণ হওয়ার নম্বর থেকে 42 নম্বর বেশি। মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল? দেখেন এখানে কিন্তু দুইজন পরীক্ষার্থী, একজন 20% নম্বর পাইছে, সে ফেল করছে 30 নম্বরের জন্য, আর একজন 32% নম্বর পাইছে, সে আবার
সে আবার উত্তীর্ণ হওয়ারছে মানে উত্তীর্ণ মানে পাস করতে যাওয়ার আগে তার চেয়ে আবার 42 নম্বর বেশি পাইছে। তাহলে আমাকে বলেন, এদিকে তাকান। আচ্ছা, এই যে 20% নম্বর পাইছে, তাকাবেন প্লিজ। এই যে 20% নম্বর পাইছে, এই 20% নম্বর এ কি পাস করছে? না, এ পাস করতে পারে নাই। কত নম্বরের জন্য? 30 নম্বরের জন্য। তাহলে তার এই 20%-এর সাথে যদি 30 যোগ করি, এটা কি 5 নম্বর না? এদিকে তাকান, এটা কি 5 নম্বর না? ইয়েস, এটা 5 নম্বর, 5 নম্বর, রাইট? আচ্ছা, অন্য একজন ছাত্র 32% নম্বর পাইছে। এই 32% নম্বর যে পাইছে, সে পাস করার চেয়ে আরো 42 নম্বর বেশি পাইছে। তাহলে আমি যদি এই 32% থেকে এই 42 বাদ দেই, যেহেতু বেশি পাইছে, তাহলে এইটাও কিন্তু 5 নম্বর। তাহলে এইটাও 5 নম্বর, এইটাও 5 নম্বর। তো পরীক্ষায় তো 5 নম্বর দুইজনের জন্য দুই রকম হবে না, ওর জন্যও যা, ওর জন্যও তাই। তাহলে দুইটাই যেহেতু 5 নম্বর, তাহলে এইটা আর এটা সমান, তার মাঝখানে ইকুয়াল। এই যে বুঝতে হবে, এইটুক সাজাই নিতে হবে ভাই। এবার কি করতে হবে? পার্সেন্ট গুলো এক পাশে নিয়ে আসতে হবে, সংখ্যাগুলো এক পাশে নিয়ে যেতে হবে। তাহলে পাশে 30 আছে থাকলো, এই 42 এই পাশে মাইনাস আছে, এই পাশে এসে যোগ হবে। ওই পাশে 32 আছে, এই 32% আছে, এই 20% ওই পাশে যে বিয়োগ হবে। 30 আর 42 72, আর 32 থেকে 20 গেলে হচ্ছে 12%। তাহলে 12% ইজ ইকুয়াল টু 72। তাহলে আমরা লিখবো 12% ইজ ইকুয়াল টু 72। মোট নম্বর কত? মোট নম্বর মানে 100% নম্বর কত? তাহলে 12% ইজ ইকুয়াল টু 72। তাহলে 1% 72/12, আর 100% কত? 72/12 ইন্টু হলো 100। এই 72 দিয়ে 12 দিয়ে 72 যাবে 6 বার, এই 6 দিয়ে 100 কে গুণ করলে 600। তার মানে 100% ইজ ইকুয়াল টু 600। আর 100% মানে কি? মোট নম্বর। অঙ্কে চাইছে মোট নম্বর। ক্লিয়ার? এই যে এই অংশটা সাজানোটাই গুরুত্বপূর্ণ। এই অংশটা সাজানো, এটা সাজানো বুঝতে হবে। তাহলে আপনি মানে দেখেন, আজকে যত অঙ্ক করছি সব কিন্তু এক নিয়মে, যে এই পার্সেন্টেজের নিয়মে সব করে দিছি। তাহলে অঙ্ক এরকম আরো অনেক হাজার হাজার অঙ্ক আছে যা একটা নির্দিষ্ট কনসেপ্টে করা যায়। তো আপনাকে অনেক অঙ্ক সলভ করতে হবে একটা নির্দিষ্ট নিয়মে। এক একটা অঙ্ক এক এক নিয়মে সলভ করলে তো ভাই পরীক্ষা হলে মনে থাকবে না। এই জন্য অনেক অঙ্ক এক মানে অনেক টাইপের সমস্যা যদি একটা নির্দিষ্ট নিয়মে সলভ করা যায় তাহলে মনে থাকে বেশি। ওকে, সাজানোটা আবার বুঝাই দেন, কি বলেন? এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। এই 20% নম্বর একজন পাইছে, সে 30 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে। তাহলে ওর 20% নম্বরের সাথে 30 নম্বর যোগ করলে এটা কি 5 নম্বর না? ইয়েস। আর একজন 32% নম্বর পাইছে, সে আবার পাস করাচ্ছে 42 নম্বর বেশি পাইছে। তাহলে এই 32% থেকে যে 42% এটা বাদ দিলে এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। তাহলে দুটো সমান, এজন্য মাঝখানে ইকুয়াল দিছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আচ্ছা একটু তাকান, এই যে এই টাইপের কোশ্চেন কতবার আসছে। এবার আমরা নিউ কনসেপ্টে আসছি, নিউ কনসেপ্টে আসছি। দেখেন, নতুন কনসেপ্ট, নতুন কনসেপ্ট, নতুন কনসেপ্ট। দেখেন কিভাবে করবেন সলভ। আচ্ছা, যারা এখনো গ্রুপে যুক্ত হননি, তারা গ্রুপে যুক্ত হয়ে যান। আচ্ছা, এই নতুন কনসেপ্টের অঙ্ক করানোর আগে আমরা একটা বিজ্ঞাপন বিরতি দেই। বিজ্ঞাপন বিরতি মানে হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের মানে এখানে আমার আর কি গণিতের একটা পেইড কোর্স চলে। হ্যাঁ, এই পেইড কোর্সের নাম হচ্ছে লাইফ টাইম কোর্স। মানে আপনি এই কোর্সে, এটা সকল সরকারি বিসিএস প্রাইমারি নিবন্ধন যাই বলেন, মানে সকল সরকারি চাকরি পরীক্ষার কম্বাইন্ড গণিত কোর্স। এই কোর্সে আপনার মোট ক্লাসের সংখ্যা হচ্ছে 150 প্লাস। 150 প্লাস হচ্ছে গণিতের ক্লাস, আর 30 প্লাস হচ্ছে মানসিক দক্ষতার ক্লাস। এই গণিত প্লাস মানসিক দক্ষতা মিলে মোট হচ্ছে 180 প্লাস ক্লাস পাবেন। প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, মানে 100 মিনিট প্লাস, 100 মিনিট প্লাস, 1 ঘন্টা 40 মিনিটের চেয়ে বেশি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এই কোর্সের ফি হচ্ছে মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে যদি আপনি ভর্তি হন তাহলে আপনি এই লাইভ ক্লাস তো করতেই পারবেন। মানে লাইফ টাইম কোর্স এটা, মানে একবার ভর্তি হলে আপনি যতদিন সরকারি চাকরি পরীক্ষা দিবেন ততদিন পর্যন্ত আপনি সার্ভিস পাবেন। সার্ভিস পাবেন মানে যত আপডেট সেবা আসবে, মানে আমি এরপরে যত নতুন নতুন সেবা আনবো সবগুলোতে আপনি অ্যাক্সেস পাবেন। এর জন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না। মানে 1000 টাকা দিয়ে একবার ভর্তি হলে পরে আপনি যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষা দিতে থাকবেন ততদিন পর্যন্ত আপনি গণিতের জন্য আমার সাপোর্ট পাবেন। তো চাইলে আপনি ইনবক্সে এই পেজে বা আমার যে আইডি আছে, যে আইডি এমডি রিয়াদ হোসেন নামে যে আইডি আছে,
আর রিয়াদ হোসেন নামে একটা পেজ আছে, এই যে কোনো জায়গাতে আপনি নক করলেই, ইনবক্সে নক করলেই আপনাকে ভর্তির প্রক্রিয়া এবং যদি এর বাইরেও যদি আরো আনুষঙ্গিক কিছু জানার থাকে সেটা আমরা আপনাকে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা পড়া শুরু করি আবার। ট্রেনের অঙ্ক এক নিয়মে আমি করতে পারি, আগে একদমই পারতাম না। হ্যাঁ, ট্রেনের সব অঙ্ক, ট্রেনের যত অঙ্ক আছে, ট্রেন রিলেটেড যত অঙ্ক আছে সব একটা সূত্র দিয়ে করা যাবে। আমি কিন্তু সেই ভিডিও আপনাদেরকে দিছি, অনেকেই দেখছে, অনেকেই দেখে নাই, ঠিক আছে? ট্রেনের সব অঙ্ক একটা নির্দিষ্ট নিয়মে করাই দিছি আমি। আচ্ছা, যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। আমার টার্গেটই ভাই এইটা যে এক নিয়মে অনেক অঙ্ক সলভ করব, কথা কি বুঝছেন? আমি এই অঙ্কটা দেখেন, এই টাইপটা আমি আপনাদেরকে শুধু অঙ্কটা সলভ করে দিব যে কিভাবে করতে হবে, আমি বেশি বুঝাচ্ছি না, জাস্ট সলভ করে দিব, কোনো সমস্যা নাই। যে কোনো সময় আপনি ওই কোর্সে যে কোনো সময় ভর্তি হতে পারবেন, এখনই ভর্তি হতে হবে নট নেসেসারি, যে কোনো সময় ভর্তি হতে পারবেন। আচ্ছা, পড়ায় ফিরে আসি। দেখেন, একটি জিনিসের মূল্য 2000 টাকা, একটি জিনিসের মূল্য 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে প্রাথমিক মূল্য। সবাই তাকান, আগে নিয়ম বুঝবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রাথমিক মূল্য, এই 2000 টাকা হচ্ছে প্রাথমিক মূল্য। এবার কি হচ্ছে, প্রতিবার 20% করে 3 বার দাম কমালে সর্বশেষ দাম কত? মানে কি, মানে হচ্ছে বিষয়টা এরকম যে কোন একটা জিনিসের দাম আছে 2000 টাকা, এইবার এরকম হয় না, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এরকম হয় না যে 1 বছর পরে, মনে করেন আপনি একটা ফোন ব্যবহার করতেছেন, 1 বছর ব্যবহার করার পরে ওই ফোন কি আপনার যে দামে কিনছিলেন সেই দামে মানে বিক্রি করতে পারবেন? পারবেন না, কমে যাবে। মনে করেন আপনার ফোনের দাম 30% কমে গেছে, 30% কমে গেছে, তাহলে আপনি কি করলেন, 30% কম দামে সেল দিয়ে দিলেন। এইবার ওই ফোনটা আর একজন ব্যবহার করবে, ব্যবহার করার পর সে কি করলো, 1 বছর পরে সে ওই ফোনটা বিক্রি করে দিবে, সে দেখা যাবে আবার 20% দামে কম দামে সেল করে দিছে। এরকম প্রতিবার দাম কমতে থাকে, আবার দাম বাড়তেও থাকে, বাড়তেও পারে, এমন এমন প্রোডাক্ট আছে দাম বাড়বে, তাই না? এটা কি হয়েছে, প্রাথমিক মূল্য ছিল 2000 টাকা, এবার কি হয়েছে, প্রতিবার 20% করে 3 বার দাম কমছে। 3 বার দাম কমার পরে সর্বশেষ দাম কত? মানে 3 বার দাম কমার পরে ওই প্রোডাক্টের দাম কত আছে? তো এই টাইপের কোশ্চেন, এদিকে তাকান, কোন অঙ্ক, এদিকে প্লিজ এদিকে তাকান, কোন অঙ্ক যখন দেখবেন যে এরকম একটা ভ্যালু দেওয়া আছে এবং কয়েকটা স্টেপে দাম কমছে বা বাড়ছে, সবসময় যে দাম কমবে এমন না, বাড়তেও পারে। আবার বলছি, সবসময় দাম কমবে এমন না, বাড়তেও পারে। এক লাইনে অঙ্ক সলভ করে ফেলবো, এক লাইনে, দেখেন আগে বোঝেন। দাম কমতেও পারে, বাড়তেও পারে, কয়েকটা স্টেপে যদি দাম কমে বা বাড়ে, বা এরকমও হতে পারে একবার দাম কমছে একবার বাড়ছে, আবার কমছে আবার বাড়ছে, এরকমও হতে পারে। তাহলে এরকম কয়েকবার দাম কমার পরে লাস্টে যায় দাম কত থাকবে সেই দামটা বের করব। এদিকে তাকান, তাহলে সর্বশেষ দাম মানে এই যে প্রতিবার করে কয়বার কমছে, 3 বার, তাহলে 3 বার দাম কমার পরে সর্বশেষ দাম, তাহলে আমরা কি বের করতেছি, দেখান, আমরা বের করতেছি সর্বশেষ দাম। একটু তাকান, সর্বশেষ দাম ইজ ইকুয়াল টু, সূত্র সর্বশেষ দাম ইজ ইকুয়াল টু, প্রথমে লিখবেন প্রাথমিক যে ভ্যালুটা দেওয়া আছে ওটা লিখবেন, প্রাথমিক ভ্যালু 2000 না, ওটা লিখবেন, প্রাথমিক ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন, ইনটু প্রাথমিক ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন, ইনটু এই যে যত পার্সেন্ট, এদিকে তাকান, এদিকে তাকান প্লিজ, যত পার্সেন্ট কমছে না, সব সময় 100% থেকে যদি দাম কমে যায়, এদিকে তাকান, যদি দাম কমে যায় 100% থেকে এটা বিয়োগ করতে হবে, যতটুকু কমে গেছে সেটা বিয়োগ করতে হবে। আবার বলছি, সব সময় 100% থেকে কমে গেছে যতটুকু সেটা বিয়োগ করতে হবে। তাহলে কমে গেছে কতটুকু, 20%, তাহলে এই 100% থেকে 20% বাদ দেন। 100% থেকে 20% বাদ দিলে থাকে কত, এই যে 20% বাদ দিলে থাকে কত, 80%। এরকম কয়বার কমছে, 3 বার। তাইলে আমরা এই যে 80% দিয়ে এরকম 3 বার গুণ করে দেবো, ব্যাস। আবার বলছি 100% থেকে কমে গেছে 20%, ওটা বাদ দিয়ে যা থাকবে এই প্রাথমিক ভ্যালুকে আমরা ওই 80% দিয়ে 3 বার কমছে তাই 3 বার গুণ, 3 বার গুণ। এইটা করার পরে যা আসবে সেটাই হলো উত্তর। এবার ক্যালকুলেশন, ব্যাস, সিম্পল ক্যালকুলেশন। এটা 2000 ইন্টু 80% মানে 80/100 ইন্টু 80% মানে 80/100 ইন্টু 80% মানে 80/100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই শূন্য দিয়ে এই টাকাটা, 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 তাহলে কি থাকছে,
দেখেন এই 8 আর 8 গুণ করলে 8 8 64, আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। এই 2 দিয়ে 8 কে গুণ করলে 8 দুগুণী 16, 16 গুণ 8 গুণ 8, আমি ভাই সরাসরি পারছি না, তাই 8 দিয়ে 16 কে গুণ করতেছি। তাহলে 8 দিয়ে 16 কে গুণ করলে পরে 4 16 তে 64, 128, 128। এই যে 4 16 তে 64 আর 4 16 তে 64, 64 দুগুণী 128, ঠিক আছে, ইনটু হচ্ছে 8। তাহলে 8 8 64 4, হাতে হচ্ছে 6, 8 দুগুণী 16 আর 6 22 এর 2, হাতে হচ্ছে 2, 8 8 8 2 10, 1024 টাকা। তার মানে সর্বশেষ দাম হচ্ছে 1024 টাকা। ব্যাস, এই হলো সিস্টেম, এই হলো সিস্টেম। সব সময় এইটা দিয়ে এইটাকে গুণ করে 16 হইছে, তাকে এইটা দিয়ে গুণ, আমি সরাসরি পারছি না, অথবা এরকম করা যায়। দেখেন এটা হলো 2 আর এখানে 8 গুণ 8 গুণ 8, এই 8 গুণ 8 গুণ 8 এ হলো 2 আর 8 গুণ 8 গুণ 8 মানে 8 কিউব, 8 কিউব মানে 512, তাহলে 2 আর 8 কিউব মানে 512, 2 গুণ 512 মানে 1024। যেভাবে করেন সমস্যা নাই। তাহলে এই ধরনের প্রশ্ন, এদিকে তাকান, এই ধরনের প্রশ্ন কোন ধরনের, যে প্রথমে একটা প্রাথমিক ভ্যালু দেওয়া থাকবে এবং বলবে যে কয়েক ধাপে দাম কমবে বা বাড়বে, কমা বাড়া হওয়ার পরে সর্বশেষ দামটা বের করতেছি। সর্বশেষ দাম বের করার নিয়ম হচ্ছে প্রাথমিক ভ্যালু ইনটু দাম যদি কমে যায় তাহলে 100 থেকে বিয়োগ দিতে হবে যতটুকু কমে গেছে, আর দাম যদি বেড়ে যায় তাহলে 100 সাথে যোগ করতে হবে। আমি দেখাবো, সব টাইপই দেখাবো, আমি 5টা অঙ্ক করে দেবো মিনিমাম। না আমরা সর্বশেষ দাম, একবারে সর্বশেষ দাম বের করছি, কতটুকু কমে গেছে সেটা বের করি নাই, একবারে সর্বশেষ দাম বের করছি। কেন এখানে কেন 80% দিলাম আগে বোঝেন। 20% কমে যাওয়া মানে 80% ভ্যালু থাকা। এদিকে তাকান, 20% কমে গেছে মানে 80% ভ্যালু আছে, তাই আমরা 80% দিয়ে গুণ করছি। কথা কি বুঝছে? 20% কমে গেছে মানে 80% ভ্যালু আছে, তাই আমরা 80% দিয়ে গুণ করছি। ওকে, আচ্ছা এবার দেখেন নেক্সট, একটি ব্যাগের দাম 4000 টাকা। দেখেন একটি ব্যাগের দাম 4000 টাকা, এটা হচ্ছে প্রাথমিক দাম। ব্যাগটির দাম প্রথমে 20% কমলো, তাকাবেন প্লিজ, এবার কিন্তু মিক্স অবস্থায়। প্রথমে 20% কমলো, তারপর 10% বাড়লো এবং সবশেষ 20% কমলে ব্যাগটির বর্তমান দাম কত? তাহলে এখানে 3 স্টেপে দাম চেঞ্জ হয়েছে। আরে ভাই 20% করে যদি বসান তাও হবে, ঠিক আছে, কিন্তু ওইটা মানে 4-5টা স্টেপে অঙ্কটা করা লাগবে, এই জন্য আমরা এক স্টেপে এক ধাপে করে দিছি। হ্যাঁ দেখেন, তাহলে প্রাথমিক বলছে, তাহলে এখানে 3 ধাপে দাম কমছে বাড়ছে, এখানে কিন্তু শুধু কমে নাই, কমছে প্লাস বাড়ছে, এখানে কিন্তু ঝামেলা আছে। তাহলে সর্বশেষ দাম, এই যে সর্বশেষ দাম বা বর্তমান দাম, একটু তাকাবেন প্লিজ, বোঝেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। সর্বশেষ দাম বা বর্তমান দাম মানে 3 ধাপ কমার পরে, তাহলে প্রাথমিক দাম 4000, এটা গুণ করবেন। প্রথমে প্রাথমিক দাম ইনটু, এদিকে তাকান, এদিকে প্রথমে 20% কি কমছে, কমলে পারে 100 থেকে বিয়োগ, আবার বলছি কমলে পারে 100 থেকে বিয়োগ, বাড়লে 100 সাথে যোগ। তাহলে 20% কমছে, তাহলে 100% থেকে, তাহলে এই যে দেখেন 20% কমছে, তাহলে 100% থেকে 20% বাদ দিলে কত পার্সেন্ট? 80%। তার মানে প্রথমে যেহেতু 20% কমছে তাই 100 থেকে 20 বাদ দিয়ে 80% দিয়ে গুণ, ইনটু পরের স্টেপে কি 10% বাড়ছে, এইবার তাকান, বাড়লে 100% এর সাথে 10 যোগ, 100% যোগ 10 মানে 110%। ওকে, ইনটু আবার 30% দাম কমছে, তাহলে আবার 100 থেকে 30 বিয়োগ করলে 70%। ব্যাস, এইবার এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই, এক লাইনে অঙ্ক শেষ। এটা 4000 ইনটু 80 ডিভাইডেড বাই 100 ইনটু 110 ডিভাইডেড বাই 100 ইনটু 70 ডিভাইডেড বাই 100। এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এইটা কাটা, এইটা দিয়ে এইটা কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা। এবার গুণ করতে হবে, 4 আর 8 গুণ করলে 4 আসলে 32 ইনটু 11 ইনটু হচ্ছে 7, 11 দিয়ে 32 কে গুণ করেন, 11 দুগুণী 22 এর 2, হাতে 2, 3 11 33 আর 2 35, একে এখন 7 দিয়ে গুণ করেন। যারা এক লাইনে পারেন না আমি দেখাই দিব, 7 দুগুণী 14 4, হাতে 1, 5 সাথে 35 1 36 এর 6, হাতে 3, 3 সাথে 21 আর 3 কত? 21 আর 3 24, তাহলে 2464 টাকা। অপশন আছে 2464 টাকা, 2464 টাকা। আচ্ছা আমি একটু তারপর চেক করে দিচ্ছি অঙ্কটা উত্তর মিলল কিনা, আমি জাস্ট চেক করে দিচ্ছি, চেক করে একটু ধৈর্য ধরবেন, চেক করে দিচ্ছি হ্যাঁ উত্তর মিলল কিনা, কনফিউশন যাতে না থাকে। এটা তো নাম্বারই তো মনে নেই, আমি
উত্তর তো চেক করবো। 2464 টাকায় উত্তর। উত্তর রাইট আছে, ভুল হওয়ার সম্ভাবনা কম। নিয়ম বুঝছেন কিনা বলেন, নিয়ম বুঝছেন কিনা? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, নিয়ম বুঝছেন কিনা? আপনারা নিয়ম বুঝছেন কিনা? আমি গুণ শেখাবো, 2 লাইনের গুণ শেখাই দিচ্ছি এখন। 2 লাইনে মানে 1 লাইনে গুণ করা শেখাই দিব এখন, সমস্যা নেই। নিয়ম বুঝছেন? আরে 1 লাইনে অঙ্ক করে ফেলবেন, এর চেয়ে সহজ নিয়ম আর কি হতে পারে? প্রাথমিক দাম ইনটু বাড়লে 100 সাথে যোগ, কমলে 100 থেকে বিয়োগ। আর কি এর চেয়ে কি সহজ দিব? হ্যাঁ, এবার দেখেন 1 লাইনে গুণ করা শেখেন। এই যে 32 আর এই 11, দেখেন এদিকে তাকান। এই 4 আর 8 গুণ করলে 32, আর 11 আর 77 গুণ করলে হলো, সরি 11 আর 7 গুণ করলে 77। এখন এই 32 আর 77 1 লাইনে গুণ করা দেখা দিচ্ছি। 32 77 1 লাইনে গুণ করার জন্য প্রথমে আপনার এই 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 সোজাসুজি গুণ করতে হবে। এই সোজাসুজি গুণ, এই যে তীর চিহ্ন দিলাম, এই সোজাসুজি গুণ। 7 দুগুণী 14, 14 4 হাতে 1। এবার আড়াআড়ি গুণ, মানে এইটা দিয়ে এইটা গুণ, এটা দিয়ে এইটা গুণ। এই যে আড়াআড়ি বুঝাচ্ছি, এটা দ্বারা আড়াআড়ি বুঝাচ্ছি। 3 সাথে 21, 7 দুগুণী 14, এই 21 আর এই 14 যোগ করলে 35, 35 আর এই যে হাতের 1, 36 এর 6 হাতে 3। এবার আবার সোজাসুজি গুণ, এই দুইটা গুণ। 3 সাথে 21, 21 আর 3 24, এই যে 1 লাইনে শেষ, 1 লাইনের গুণ। নেক্সট, একটি নতুন মেশিনের মূল্য 1,20,000 টাকা। দেখেন প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস পেল। আগে বুঝতে হবে, প্রথম বছর পর তার মূল্য 20% হ্রাস, কমে গেছে। দ্বিতীয় বছর পর তার মূল্য আরো 10% হ্রাস, ওকে ফাইন। তাহলে দ্বিতীয় বছর পর মেশিনটির মূল্য কত? তাহলে এবার কিন্তু 2 ধাপে দাম কমছে। কয় ধাপে দাম কমছে? 2 ধাপে দাম কমছে। এবার কিন্তু 2 ধাপে দাম কমছে, দাম কমছে 2 ধাপে, তাই তো? তাহলে 2 ধাপে যখন দাম কমছে, তাহলে আমরা কি করব? সর্বশেষ মূল্য দ্বিতীয় বছর পর, তাহলে 2 বারই দাম কমছে, তাহলে শেষ মূল্য ইজ ইকুয়াল টু এই প্রাথমিক মূল্য 1,20,000 এটা লিখবেন, ইনটু প্রথমবার কয় পার্সেন্ট কমছে? 20% কমছে, তাহলে 100 থেকে 20 বাদ দিলে থাকে 80%, তাই 80 দিয়ে গুণ, 80% দিয়ে গুণ, ইনটু তারপরের বার আবার 10% হ্রাস হয়েছে, দাম কমছে, দাম কমলে বিয়োগ, 100 থেকে 10 বিয়োগ করলে 90%, তার মানে 90%। 2 বার দাম কমছে, তাই 2 বার গুণ, শেষ। এবার ক্যালকুলেশন করতে হবে। তাই এটা হচ্ছে 1,20,000 ইন্টু 80% মানে 80/100 ইন্টু 90% মানে 90/100। এই দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এইটা কাটা, এইটা দিয়ে এইটা কাটা। এখন দেখেন একটু তাকান, এখানে হচ্ছে 1200 ইন্টু 8 ইন্টু হচ্ছে 9। প্রথমে 8 দিয়ে গুণ করেন, 1 লাইনে করার দরকার না, 8 দিয়ে করেন। 8 12 96 আর 2টা শূন্য ইন্টু, এবার 9 দিয়ে আবার করেন, 2টা শূন্য বসে গেল, 6 9 54 4 হাতে 5, 9 9 81 এর 5 86, 81 এর 5 86, 86,400 টাকা, 86,400 টাকা। জি ঠিক আছে, বিষয়টা খুবই সিম্পল, এক নিয়মে 1 লাইনে অঙ্ক করবে। এর চেয়ে সহজ নিয়ম আর কি হবে ভাই? 1 লাইনে সমাধান, এর চেয়ে সহজ নিয়ম আমি কিভাবে বলবো? এর চেয়ে সহজ নিয়ম আমি কেমনে বলবো বলেন তো? 1 লাইনে সমাধান করে দিচ্ছি, বোঝা গেছে না? আচ্ছা, এবার দেখেন পরবর্তী প্রশ্নে কি আছে। দেখেন একটি পণ্যের দাম, সবাই তাকান, এই যে এটা খুব ইম্পর্টেন্ট। আপনি দেখবেন বিগত সালের প্রশ্নে এই যে এখন যেগুলো দেখাচ্ছি, এই যে আগে যে 2-3টা দেখালাম আর এই যে এখন, এগুলো খুবই অনেক আসছে পরীক্ষায়, কিন্তু অনেকে করতে পারে না, দ্রুত করতে পারে না। দেখেন একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো। একটা পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো। মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো? 2 ভাবে করা যায়, কিন্তু আমি এক নিয়মে করে দিব। আগে যে নিয়মটা করলাম না, ওই নিয়মেই সমাধান করব। প্লিজ দেখেন, ওই নিয়মেই সমাধান করব। কিভাবে? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি কেউ বলতে পারবেন? একটু তাকান তো, এদিকে তাকান। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কি? এখানেও কিন্তু দেখেন 2 স্টেপে দাম কমছে বাড়ছে। দেখেন প্রথমে 40% বাড়ানো, তারপর 10% কমানো, তার মানে 2 স্টেপে একবার দাম কমছে, একবার বাড়ছে। আগের অঙ্কের সাথে এই অঙ্কের মিল আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় কেউ বলতে পারবেন? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায় বলেন তো? পার্থক্যটা কোথায়? আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য কোথায় আমি জানতে চাচ্ছি। ইয়েস, অ্যাবসলিউটলি, রেজাউল করিম, অ্যাবসলিউটলি দাম দেওয়া নেই। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া রেজাউল করিম। দাম দেওয়া নেই, মূল্য দেওয়া নাই। জি এমডি মনির, হ্যাঁ হ্যাঁ, রাইট। মোট টাকা দেওয়া নাই, রোকসানা ইসলাম, থ্যাংক ইউ। মানে আগের অঙ্কে প্রাথমিক ভ্যালু কত টাকা দেওয়া ছিল, যেমন এই যে দেখেন
যেমন একটি মেশিনের মূল্য 1,20,000 টাকা, প্রাথমিক ভ্যালু দেওয়া ছিল, তারপরে দুইবারে দাম কমাইছে বাড়াইছে, তাই না? আর এই অঙ্কে একটি পণ্যের দাম প্রথমে 40% বাড়ানো হলো, তারপর 10% কমানো হলো। তার মানে এই পণ্যের প্রাথমিক দামটা কত দেওয়া নাই। তাহলে প্রাথমিক দাম দেওয়া নাই, তাহলে আমরা 100 ধরে নিব। এদিকে তাকান, প্রাথমিক দাম দেওয়া না থাকলে 100 ধরে নিব, ভেরি সিম্পল। তাহলে ধরি প্রাথমিক মূল্য 100 টাকা, তাহলে ধরি প্রাথমিক মূল্য কত? মূল্য 100 টাকা। আচ্ছা, এইবার এদিকে তাকান, দাম কমা বাড়া হওয়ার পরে মূল্য, এদিকে তাকান, তাইলে সর্বশেষ মূল্য কত হবে? এদিকে তাকান প্লিজ, এদিকে সর্বশেষ মূল্য কত হবে? সর্বশেষ মূল্য ইজ ইকুয়াল টু প্রাথমিক মূল্য, প্রাথমিক মূল্য 100, তাহলে 100 গুণ। এইবার প্রথমে কি হয়েছে? 40% বাড়ছে, এদিকে তাকান, 40% বাড়ছে প্রথমে, তারপরে 10% কমছে। তাহলে প্রথমে যখন 40% বাড়বে, তাহলে 100-র সাথে 40 যুক্ত হলে 140%, ইন্টু পরে যখন 10% কমবে, 100 থেকে 10 বিয়োগ হলে 90%। তার মানে হলো প্রাথমিক মূল্য 100 ধরে নিছি, কেন? যেহেতু প্রাথমিক মূল্যটা দেওয়া নাই। তারপরে সর্বশেষ মূল্য কেমনে পাবো? প্রাথমিক মূল্য ইন্টু যতবার কমবে বাড়বে সেটা দিয়ে গুণ। এইবার আমরা এটা গুণ করে ক্যালকুলেশন করে কি পাবো? 140/100 ইন্টু 90/100। তাকান, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এইটা ক্যান্সেল, এইটা দিয়ে এটা ক্যান্সেল। 4 9 36, 6 হাতে 3, 9 1 9 3 12। তার মানে হলো ওই জিনিসটার সর্বশেষ মূল্য, এদিকে তাকান, তার মানে সর্বশেষ মূল্য 126 টাকা। মানে কি? 2 স্টেপে দাম চেঞ্জ হওয়ার পরে, এদিকে তাকান, 2 স্টেপে দাম পরিবর্তন হওয়ার পরে জিনিসটার দাম আছে 126 টাকা, আর জিনিসটার প্রাথমিক মূল্য আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা। তাহলে যে জিনিসের দাম ছিল 100 টাকা, সেটা হয়ে গেছে দুইবার দাম পরিবর্তনের পরে হয়ে গেছে 126 টাকা সর্বশেষ মূল্য। তাহলে বলেন দাম অঙ্কে বলছে মোটের উপর। মোটের উপর মানে কি? এই 2 স্টেপে দাম পরিবর্তনের পরে মোটের উপর শতকরা কত কমলো বা বাড়লো। তাহলে ছিল 100 টাকা, হয়ে গেছে 126 টাকা, বাড়ছে। বাড়ছে কত টাকা বাড়ছে? দাম বেড়েছে, দাম বেড়েছে। 126 থেকে 100 বাদ দেন, 26 টাকা, 26 টাকা বাড়ছে। এই 26 টাকা বাড়ছে কত টাকায়? প্রাথমিক মূল্য 100 টাকা। যেহেতু প্রাথমিক মূল্য 100 টাকা ছিল, তাহলে 100 টাকায় 26 টাকা বৃদ্ধি মানেই 26%, মানে এটাই উত্তর। উত্তর হলো 26%। বলেন সহজ না? এক নিয়মে সব অঙ্ক হচ্ছে না? আমি সেটাই বলছি, আমরা সব অঙ্ক এক নিয়মে করব, সব অঙ্ক এক নিয়মে করবো। এই জন্য বলছি যে আপনি বিভিন্ন অঙ্ক বিভিন্ন নিয়মে না শিখে অঙ্কগুলাকে আগে আপনি ক্যাটাগরাইজ করার চেষ্টা করেন, যে কোনগুলো একই জিনিস, একই টাইপের, যেগুলো একই টাইপের সেগুলো এক নিয়মে করেন। কথা কি বুঝছেন? 26% বাড়লো, ইয়েস, ঠিক আছে না? ঠিক আছে না? সবাই বুঝছেন না? আচ্ছা, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে দেখেন কি বলছে। 25% দাম কমার পর 20% দাম বাড়লে মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো? তার মানে প্রাথমিক মূল্য দেওয়া নাই, কিন্তু 2 স্টেপে দাম পরিবর্তন হয়েছে। 2 স্টেপে প্রথমে 25% দাম কমছে, দেখেন প্রথমে 25% দাম কমছে, তারপর 20% দাম বাড়ছে। এই যে 2 স্টেপে দাম পরিবর্তন হলো, এতে মোটের উপর শতকরা কত পরিবর্তন হলো? তাইলে আমরা প্রাথমিক মূল্য ধরে নিব 100 টাকা। ধরি প্রাথমিক মূল্য 100, প্রাথমিক মূল্য 100। তাইলে এই যে দুইবার দাম পরিবর্তনের পরে সর্বশেষ মূল্য কি হবে? একটু তাকাবেন, সর্বশেষ মূল্য কি হবে? এই প্রাথমিক মূল্য 100, প্রাথমিক মূল্য ইনটু, আবার প্রথমে হলো প্রাথমিক মূল্য, তারপর ইনটু 25% দাম কমছে। তাহলে 25% কমলে 100 থেকে 25 বাদ দিলে 75। তারপরে হলো 20% বাড়ছে, তাহলে 100 সাথে 20 যোগ করলে 120%। ক্লিয়ার? এবার ক্যালকুলেশন করলে সর্বশেষ মূল্য পেয়ে যাব 75/100 ইন্টু 120/100। এই 100 দিয়ে 100 কাটা, এই 0 দিয়ে এই 0 কাটা, 5 দিয়ে কাটেন, এদিকে তাকান, 2 দিয়ে কাটেন, 6 দুগুণী 12, 5 দুগুণী 10, 5 15 75, 15 আর 6 গুণ করলে 6 15 90। তার মানে সর্বশেষ মূল্য 90 টাকা। সর্বশেষ মূল্য 90 টাকা, সর্বশেষ মূল্য 90 টাকা। তাহলে প্রাথমিক ভ্যালু ছিল 100, সর্বশেষ মূল্য 90। তাহলে মোটের উপর কি হলো? 100 টাকার জিনিস হয়ে গেছে 90 টাকা, এই দুইবার দাম পরিবর্তনের ফলে, তাই কিনা? 100 টাকার জিনিস হয়ে গেছে 90 টাকা, তাহলে দাম কমছে, দাম কমছে, দাম কমেছে। দাম কমেছে কত? ওই 100 থেকে 90 বাদ দেন, 100 - 90, 10 টাকা। তা 10 টাকা কমছে
কত টাকায় 10 টাকা কমছে? প্রাথমিক মূল্য 100 টাকা ছিল না, 100 টাকায় কমছে 10 টাকা, তার মানে এটাই পার্সেন্টেজ, মানে 10%। আলাদা করে পার্সেন্ট করা লাগবে না, কারণ প্রাথমিক মূল্য যে 100 ধরছিলাম, 100 টাকার 10 টাকা মানে 10%, তাহলে উত্তর হচ্ছে 10% দাম কমছে। উত্তর হচ্ছে 10% দাম কমছে। ক্লিয়ার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখেন, গতকাল শেয়ারের মূল্য 25% বেড়েছিল। দেখেন দেখেন এক নিয়মে কত অঙ্ক করে দিব। দেখেন, গতকাল শেয়ারের মূল্য 25% বেড়েছিল 25% বেড়েছিল, কিন্তু আজ 25% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে? তাহলে প্রাথমিক মূল্য 100 টাকা ধরে নিব। তাহলে ধরে নিব যে প্রাথমিক মূল্য, ধরি প্রাথমিক মূল্য 100, প্রাথমিক মূল্য 100 টাকা। এইবার দাম 2 স্টেপে দাম পরিবর্তন হয়েছে। 2 স্টেপে দাম পরিবর্তন হওয়ার পরে সর্বশেষ মূল্য কত হবে? সর্বশেষ মূল্য, সবাই তাকান, সর্বশেষ মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে প্রাথমিক মূল্য 100 ইনটু, দেখেন প্রথমে 25% বেড়েছিল, বেড়েছে 25%, তাই 100 সাথে 25 যোগ করলে 125%। তারপরে 25% কমছে, কমছে, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে 75%, তার মানে এখন 75%। ব্যাস, তাহলে 100 ইন্টু 125 ডিভাইডেড বাই 100 ইন্টু 75 বাই 100। তাকাবেন প্লিজ, এই 100 100 কাটা, দেখেন 25 দিয়ে কাটেন, 3 25 75, 3 25 75, 4 25 100, আর কাটা যায় না, আর কাটা যায় না। তাইলে উপরে গুণ করেন, 3 দিয়ে 125 কে গুণ করলে 3 100 তে 300, আর 3 25 75 মানে 375, আর নিচে কত 4। তাই এটা হলো সর্বশেষ মূল্য। এটা ভাগ করেন, এটা ভাগ করেন কত আসে দেখেন আগে, এটা কত আসে আগে দেখেন। 375 কে ভাগ করেন 4 দিয়ে, 4 9 36, থাকলো 1, 1 এর পরে 5 নিয়ে আসেন, 3 4 12, থাকলো 3, যায় না দশমিক, 0, 4 7 28, থাকলো 2, 0 4 5 20, তার মানে 93.75। তার মানে বর্তমান মূল্য 93.75, দাম কমে গেছে। তাহলে প্রাথমিক মূল্য ছিল 100 টাকার জিনিস হয়ে গেছে 93.75 টাকা। তাহলে তাহলে কমছে, কতটুকু কমছে? 100 থেকে 93.75 বাদ দেন, তাহলে দাম কমেছে, দাম কমেছে 100 মাইনাস 93.75। তাহলে 100 থেকে 93 বিয়োগ করলে 7 থাকে, 7 থেকে আবার 0.75 বাদ দিলে 0.25, 6.25, তার মানে 6.25% দাম কমেছে, 6.25% দাম কমেছে। ওকে, 6.25 দাম কমেছে। কত সহজ দেখছেন, কত সহজ, এক নিয়মে কত অঙ্ক করা যায়। এই জন্য ভাইয়া, এই জন্য আমি মানুষকে বলি যে অঙ্ক মানে একই অঙ্ক বিভিন্ন ভাবে না করে এক নিয়মে করেন। দেখেন আজকে সব অঙ্ক এক টাইপে করে দিচ্ছি, এক নিয়মে করে দিচ্ছি, ঠিক আছে? তো আমার প্রচেষ্টা এটাই থাকে ক্লাসে, যে সব সময় মানে একই নিয়মে কত বেশি অঙ্ক করা যায়, যাতে পরীক্ষার হলে মনে থাকে, মাথার উপর চাপ না পড়ে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে দেখেন, আচ্ছা এটা আমরা সামনের দিন থেকে করাবো, আজকে এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আমরা এখানেই সমাপ্ত করব। আমি আবারও বলছি, আমাদের পেইড কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। যুক্ত হয়ে যারা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন, নিবন্ধনের জন্য আলাদা করে কোর্স করতে হবে না ভাই, কিন্তু কারো যদি মনে হয় যে আমার ইমার্জেন্সি ক্লাস দরকার, খুব দ্রুত ক্লাস দেখে শেষ করা দরকার, আপনি যুক্ত হলে, এদিকে তাকান, যুক্ত হওয়ার সাথেই আপনাকে গত ব্যাচের কমপ্লিট প্যাকেজ, একদম পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি যা আছে সব আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি ইচ্ছা মতো আপনার যে যে টপিক লাগবে সেই টপিকগুলো আপনি ক্লাস করে নিতে পারবেন। সাথে আপনি তো নতুন ব্যাচের সুযোগ পাচ্ছেনই, মানে এর চেয়ে সুযোগ আর কোনোভাবে হতে পারে না। 1000 টাকায় আপনাকে লাইফ টাইম সার্ভিস দেওয়া হবে, মানে একবার ভর্তি হলে চাকরি যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনি আমার টাচে থাকবেন, আপনাকে আমি গণিতের সেবা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।